বোনের বিয়ে হয়ে গেছে। সেই সুবাদে বাড়িতে ছেলে বলতে এখন বাদ আছি আমি। সেজন্য প্রতিনিয়ত বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে আব্বু আম্মু। তারপর একটা বোন ছিল, তার বিয়ের কথা বলে আমার বিয়ের বিষয়টাকে আটকাতে পেরেছিলাম। বলেছিলাম বোনের বিয়ে হলে তারপর না হয় ভেবে দেখব। কিন্তু বোনের বিয়ে হতে না হতেই আর মাঝে দুটো মাস যেতে না যেতেই আব্বু আম্মু একদম পাগল করে ফেলেছে। বিশেষ করে আম্মু, তার নাকি কথা বলার লোক নেই আর বাসাটা ফাঁকা লাগে, সেজন্য একজন মানুষ চাই। বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বললাম কথা বলার জন্য আরেকজন কাজের লোক এক্সট্রা রেখে দিই, সে কাজও করবে, আবার যখন ইচ্ছা তখন কথা বলতে পারবে। কিন্তু না, তা হবে না। তার ছেলের বউ চাই। প্রতিনিয়ত এসব পাগলামি আর জেদের হাত থেকে বাঁচার জন্য শেষে উপায় না পেয়ে বাসা থেকে সকালবেলা বের হয়ে এদিক ওদিকে ঘুরে বেরিয়েছি। আজকে ভাবলাম একবার আপুর বাসা থেকে ঘুরে আসি। অবশ্য আম্মু যে আপুকেও আমার বিয়ের বিষয়ে কাজে লাগিয়ে দিয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি আমার বোনটার আবদার ফেলতে পারি না, সেজন্যই আপুর বাসায় আসা। কলিং বেল দিতেই আপু এসে দরজা খুলে দিয়ে আমার হাত ধরে টেনে ড্রয়িং রুমে এনে বসালো। ঠান্ডা পানি এনে দিল, তারপর নাস্তা, একে একে কথাবার্তা, সব মিলে বেশ খানিকক্ষণ কথা বলতে লাগলাম। একটু বাদেই আবার শুরু হলো সেই আমার বিয়ে নিয়ে কথাবার্তা। ব্যাস, লেটার চুকে গেল। ভাইয়া, এখন বল তুই বিয়ে করছিস কবে? আমাকে বিয়ে দিয়ে তাড়ানোর জন্য তো উঠে পড়ে লেগেছিলি। আমি আমি বলেছিলাম তোর ছেলে মেয়ের সাথে খেলা করে তবেই বাসা থেকে আসব, কিন্তু তুই তো আমার কথা শুনলিই না। আগে আগে আমাকে বাসা থেকে বের করার জন্য উঠে পড়ে লাগলি। এখন তো বেরিয়ে এসেছি, অন্তত এবার বিয়েটা করে নে। আম্মু সারাদিন বাসায় একা থাকে, কত আফসোস করে বলেছে কথাগুলো জানিস? ব্যাস, তোরই বাকি ছিল। আমি জানতাম এখানে আসলে এরকম কিছুই বলবি, সেই জন্যই এখানে আসতে চাইনি। তারপরও আসতে না আসতেই এসব কাঁদুনি গাওয়া শুরু হয়ে গেল। তোদের বলছি না আমার বিয়ে করতে সময় লাগবে? মনের মতো কাউকে না পেলেই বিয়ে করে নেওয়া যায় নাকি? তোর মনের মতো কাউকে খুঁজে নে, তোকে তো আর বারণ করা হয়নি না। আজ অবধি না কখনো প্রেম করেছিস, আর না কখনো কোনো মেয়েকে তোর পছন্দ হয়েছে। হবে, একটু সময় দে, আমি চেষ্টা করছি। আর যাদের পছন্দ হয় তাদের আমাকে পছন্দ হয় না, আমি কি করতে পারি এতে? আমার দোষটা কোথায় বল? তোকে পছন্দ করতে দিলে আর তোর উপর বিয়ের দায়িত্ব ছেড়ে দিলে, তাহলে আর সারা জীবনে তোর মেয়েও পছন্দ হবে না, আর আম্মুর ইচ্ছেটাও পূরণ হবে না। বলছি কি, আমি তোর দুলাভাইকে বলি, আমাদের অফিসে নাকি অনেক সুন্দর দেখতে কতগুলো মেয়ে স্টাফ আছে, আবার আমার ননদেরও কতগুলো বান্ধবী আছে। আমি বিয়ের পর ওদের দেখেছি, সবাই বেশ দেখতে অসম্ভব রকমের সুন্দর। ওদের যে কাউকে আম্মুর পছন্দ হবে, আর তোরও। তাই বলছিলাম কি, তুই যদি বলিস আমি না হয় শ্বশুরের সাথে এই বিষয় নিয়ে কথা বলি। ওনারও চেনা চেনা ভালো অনেকেই আছেন যাদের মেয়েদের বিয়ের যোগ্য হয়েছে। এখন তুই কি বলিস ভাই? তোদের যা খুশি তাই কর, কিন্তু আমাকে এর মধ্যে জড়াস না প্লিজ। আমি বলেছি আমাকে একটু সময় দিতে, তাও যদি দিতে চাইছিস না তাহলে তোরাই পছন্দ কর, যাকে বলবি আমি তাকেই বিয়ে করে নেব। তারপরও বিয়ের দুদিন পর যখন জানতে পারবি তোর ভাই সুখে নেই, তখন তোদের কেমন লাগবে বল? ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, তুই চুপচাপই থাক। তোকে আর কেউ বিয়ের কথা বলবে না। এখন সবাই বিয়ে করার জন্য জোর করছে, তারপর যখন নিজে থেকে বিয়েটা করতে চাইবি, তখন আব্বু আম্মু রেগে গেলে তখন আর তোর বিয়ে নিয়ে কথাই বলবে না, দেখিস। সুইটি কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান এসে বোনের পাশে বসতেই এরই মাঝখানে বাসার ল্যান্ডলাইনটা বাজতে আরম্ভ করলো। সুইটি গিয়ে ফোনটায় সেটা রিসিভ করে, তারপর কানে দিতে ও পাশ থেকে কেউ একজন বলতে লাগলো, ভাবি, আমি বাসায় আসবো, গাড়ি কোথায়? ভাইয়া গাড়ি নিয়ে বেরিয়েছে, আব্বু দ্বিতীয় গাড়িটা নিয়ে বেরিয়েছে। এখন আমি বাসাতে ফিরবো কি করে? রিক্সা নিয়ে এই অবধি যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে। তুমি জানোই তো এখানে কতটা জ্যাম। ওরা ওরা কি করে আমাকে এখানে রেখে গেল? আমি এখন বাসায় ফিরবো কি করে ভাবি? সে কি, তোমার ভাইয়া তো বললো যে সময় মতো গিয়ে তোমাকে নিয়ে আসবে, তাহলে এখনো যাওনি কেন? আর বলো না ভাইয়া, আব্বু সব সময় এইসব কথা বলতেই থাকে, কিন্তু কাজের বেলায় ওদের কাউকে পাওয়া যায় না। এখন আমি বাসায় যাব কি করে ভাবি? আব্বু ভাইয়া কাউকে কল করে পেলাম না। তুমি একটু দেখো না কিছু করা যায় কিনা। তুমি তো একটু উবার কল করে দিতে পারো। তাহলেই হয়েছে। তুমি ভাইয়াকে কল করে দেখো ভাইয়া কত দূরে আছে। নাহলে আমি আজকে আর বাসায় আসছি না।
আমি এখানেই কোথাও থেকে একটা খেয়ে নেব, আর খেয়েই বসে থাকতে হবে সন্ধ্যা অবধি, কারণ আমার আর অফিসে কোনো কাজ নেই। আমি অল্প অল্প করে কাজ করছি, আব্বু আর ভাইয়া বলে গেল তাই এসেছিলাম, নাহলে আজকে আসার ইচ্ছেই ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি কি করা যায়। সুইটি ফোনটা কেটে দিয়ে ঈশানের কাছে আসলো বেশ চিন্তিত মুখে। ঈশান কিছু জিজ্ঞেস করবে তার আগেই বোন বলতে লাগলো, যেমন হয়েছে আমার শ্বশুর তেমনি হয়েছে তোর দুলাভাই। কোনো কাজ মনোযোগ দিয়ে করবে না, শুধু অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস। বোনটাকে যে একা একা অফিসে পাঠিয়েছে, এখন এতটা পথ মেয়েটা আসবে কি করে? এতটা পথ, তার উপরও আবার যেই পরিমাণ জ্যাম পড়েছে রাস্তাতে, তাতে এখান থেকে আসা সম্ভব না। উবার কল করতে বললাম, তাতেও সে আসবে না। কি একটা ফ্যাসাদে পড়লাম বলতো। তাহলে একটা বাইক রাইডার নিয়ে চলে আসতে পারে তো। তাহলেই হয়েছে, এই মেয়ে যার তার বাইকে ওঠে না। তোমার ননদ দেখছি একেবারে মহারানী, কোনো কাজই তার দ্বারা হয় না, সবসময় শুধু না আর না। দেখতে হবে না ননদটা কার, আর দেখতে কি যেমন তেমন নাকি? একদম রাজকন্যার মতো, যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। আর তুই জানিস কতগুলো বিয়ের প্রস্তাব এসেছে এর মধ্যে। আমি তো আর এ বাড়িতে থাকি না যে আমি জানবো। তবে যাই হোক, আমার এগুলো নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। এখন বলো, আমি চলে যাব নাকি দুপুরে কিছু রান্না করে খাওয়াবি? বোনটা কিছু একটা ভেবে তারপর হুটহাট করে যেটা বলল সেটার জন্য প্রস্তুত ছিল না ঈশান। বলছিলাম কি ভাই, তুই যদি একটু অফিসটাতে যেতি না, মানে যদি আমার ননদটাকে নিয়ে আসতি তাহলে ভালো হতো। বুঝতেই তো পারছিস, মেয়ে মানুষ একা এতটা পথ আসবে কি করে? তার উপর শুনলাম ওই রাস্তাতে নাকি মাঝে মাঝে ছেলেরা কী সব ঝামেলা করে। তাই বলছিলাম তুই যদি গিয়ে ওকে একটু নিয়ে আসতি তাহলে ভালো হতো, আমিও নিশ্চিন্ত হতে পারতাম, আর আমার শাশুড়িরও চিন্তা ভাবনা বন্ধ হতো। না হলে ভদ্রমহিলা মুখে কিছু তুলবেই না দুপুরে। আমি যাব? তাহলে আমি এতক্ষণ কাকে বলছি? তুই ছাড়া অন্য কেউ আছে নাকি যাকে এসব কথা বলেছি? ভাই যা না, গিয়ে মেয়েটাকে নিয়ে আয়, আমি ততক্ষণে তোর জন্য কিছু রান্না করি। তা না হয় গেলাম, কিন্তু তোমার ননদ কি আমার সাথে আসতে চাইবে? ওইটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ওকে কল করে দিব, ও ঠিক চলে আসবে তোর সাথে, দেখিস। আর তোকে তো লামহাচিয়ে নেই। আমাকে চিনতে পারলেও কখনো আমার সাথে কথা বলেনি, বিয়ের পর অনেকবার চেষ্টা করলেও কথা বলেনি। আরে তখন কি আমার ননদ জানতো নাকি যে তুই আমার ভাই? তাহলে তো ঠিকই কথা বলতো। এখন কথা বাড়াস না, যা তো। ঈশানের এক মুহূর্ত দেরি করলো না, আপুর কথা মতো আধা ঘন্টার মধ্যে অফিসের সামনে চলে আসলো। তবে শর্টকাট রাস্তা দিয়ে বাইকে করে আসতে গেলে যে কোনো রাস্তায় বেশ তাড়াতাড়ি হয়, সেজন্যই হয়তো ওকে দিয়ে পাঠানো। ঈশান অফিসের সামনে এসে আপুকে কল করলো। বেশ কিছুক্ষণ পরে এক ভদ্রমহিলা এসে সামনে দাঁড়ালো। ঈশান সেদিকে লক্ষ্য না করে ফোন চাপাচাপিতে ব্যস্ত। এরই মাঝখানে কেউ একজন একটু কাশি দিয়ে বলতে লাগলো, আপনার যদি ফোন চালানো হয় তাহলে এখন আমরা যেতে পারি। এখানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, এই তীব্র রোদে চেহারাটা ঝলসে যাবে। ভদ্রমহিলার এমন ধারা কথা শুনে ঈশান সামনে তাকালো। এ কি, এ কাকে দেখছে? মেয়েটাকে দেখতে একদম অফিসের বস বস লাগছে, কিন্তু তারপরও দেখতে অসম্ভব রকমের কিউট লাগছে, কারণ আগাগোড়ায় মেয়েটা দেখতে ঝাক্কাস। তবে আগে কখনো তেমন করে একে দেখা হয়নি। বিয়ের সময় দেখেছিল, তখন ভদ্রমহিলা তেমন করে ওকে পাত্তাই দেয়নি, তাই ঈশান নিজে থেকেই আর কথা বলার চেষ্টা করেনি। যে মেয়ের অতিরিক্ত ভাব বেশি, সে মেয়ের সাথে ঈশান কথা বলার চেষ্টাও করে না। কথাগুলো ভেবেই ঈশানের মনে হলো ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। ঈশান বাইকটা স্টার্ট করলো। মেয়েটা উঠে তারপর বসে ওর কাঁধের উপর হাত রাখলো। ঈশান বাইক চালাতে আরম্ভ করলো। বেশ ফাঁকা আর অলিগলি দিয়ে বের হচ্ছিল, যার জন্য মেয়েটা বলতে লাগলো, আপনি বাইকে দেখছি বেশ স্পার্ট, অনেক মেয়েকে নিয়ে ঘুরেছেন নিশ্চয়ই। আসলে ঢাকা শহরে অলিগলিতে চলতে গেলে এইটুকু এক্সপার্ট হতেই হয়। তার মানে এই না যে আমি অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করি আর তাদের নিয়ে ঘুরে বেড়াই। না মানে এরকম অলিগলি তারাই চেনে যারা লুকিয়ে চুরিয়ে প্রেম করে, তাই ভাবলাম। আপনার ভাবনাটা অন্য কারো ক্ষেত্রে হলে ভালো হতো, কিন্তু আমার ক্ষেত্রে না। যাই হোক, চিন্তাভাবনা যেহেতু আপনার, তাই আমাকে নিয়ে যা খুশি করতে ভাবতে পারেন। একটা কথা, আপনি একদম গোমরামুখ নাকি সবসময়? কেন? আপনার কেন মনে হলো আমি গোমরামুখ? না,
আপুর বিয়ের দিন থেকে দেখছি আপনি এরকম গোমরামুখ করে থাকেন, কথা বলার চেষ্টা করলেও বললেন না, আবার এড়িয়ে গেলেন। এমন একটা ভাব দেখালেন যেন আপনি কোনো রাজ্যের রাজকন্যা। রাজকন্যাই তো বটে, আমার আব্বু রাজকন্যা নয় কি? সে যাই হোক, তবে চেনা পরিচিত কেউ কথা বলতে চাইলে তাকে ইগনোর করতে হয় না, সেটা কি আপনি জানেন না? নাকি ইচ্ছে করে ইগনোর করছিলেন সেদিন? মেয়েটা চুপ করে রইল। তখন ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, কথা বললে কিন্তু আমি আপনাকে প্রপোজ করতাম না, এটা শিওর থাকতে পারেন, কারণ এসব টোপোজ আমার দ্বারা হয় না। আজ অবধি এখন পর্যন্ত জীবনে একটা প্রেম করতেই পারেনি। অন্যদিকে আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে প্রপোজ করব কিংবা পছন্দ করি, তাই সেজন্য এরকম করে আপনাকে বিরক্ত করছিলাম। তেমন কিছু না ম্যাডাম। মেয়েটা সারা রাস্তায় আর কথা বলেনি। ঈশান বেশ কিছুক্ষণ কথা বলে তারপর বুঝতে পারল মেয়েটা বিরক্তি ফিল করছে, তাই চুপ করেছিল। তারপর ওর বাসার সামনে এসে নামিয়ে দিয়ে যখনই চলে যেতে নেবে তখনই আপু ডাকলো। সাথে সাথে ঈশান পিছন ফিরতেই এবার আপু এসে ওর হাত ধরে টেনে নামালো। ঈশান বলতে লাগলো, আবার কি হলো, টানা হেঁচড়া করছিস কেন? তো ননদকে তো বাসায় পৌঁছে দিয়ে গেলাম, তাহলে এখন আবার কি? আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি, তুই চলে যা। তার মানে এই না যে তুই চলে যাবি, তোর জন্য আমি রান্না করেছি, এসে খাওয়াটা খেয়ে তারপরে যাবি। আর যদি খুব বেশি তাড়া না থাকে 2 দিন থেকে তারপর বাসায় যাবি। ঈশান কিছুই বলল না। তার আগেই বোনটা ওকে টানতে টানতে ভিতরে নিয়ে আসলো। একটা রুম দেখিয়ে দিলে ঈশান সেখানে গিয়ে শুয়ে পড়ল। দুপুরের সময় বাসায় আসতেই এবার ঈশান সবার সাথে খেতে বসলেও তখন দুলাভাই বলতে লাগলো, তো শালাবাবু, তুমি বিয়েটা কবে করছো? বোনের বিয়ে দিবে বলেই তো এতদিন বিয়ে করনি। শুনলাম শাশুড়ি আম্মু আর তোমার বোন তোমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। এখন বিয়েটা করে ফেললেই তো পারো। আপনারা যদি মেয়ে খুঁজে দেন তবেই না বিয়ে করতে পারবো। আপনারা তো নিজেদের মতো করে খুঁজে নিলেন, যাকে তাকে ধরে বেঁধে আনলেই কি বিয়ে করা যায় নাকি? ভালো কাউকে খুঁজে দিন, নিশ্চয়ই বিয়ে করবো দুলাভাই। কেন, আমার বোনকে পছন্দ হয় না? তাহলে তাহলে বলো, দেখো আমি আব্বুকে রাজি করিয়ে ফেলি। ঈশান চোখ বড় বড় করে বেআইনের দিকে অর্থাৎ আপুর ননদের দিকে তাকালো। খেয়াল করে দেখলো মেয়েটা কেমন যেন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটু ডেভিল হেসে বলতে লাগলো, আমি আর নতুন করে কি বলবো? আপনারা যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই দুলাভাই। ভাইয়া কি শুরু করলে তোমরা? আমি কিন্তু এখান থেকে চলে যাবো বলে দিলাম। মেয়েটা এমন রাগিয়া ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলতেই ঈশান বলল, থাক দুলাভাই, আপনার বোনের হয়তো আমাকে পছন্দ না, সেই জন্য এমন করে বলছে। নেহাত আমি আপনার বাসায় এসেছি দেখে হয়তো কিছু বলছে না, তারপর আপনি এমন কথা বললেন, আগে জানলে তো উনি হয়তো আমার সাথে খেতেই বসতো না। প্রথমে মেয়েটা রাগ নিয়ে তাকালে ঈশানের এমন তাচ্ছিল্য করে বলা কথা থেকে অসহায়ভাবে তাকালো। তখন ঈশান বলতে লাগলো, বাদ দিন দুলাভাই, যেটা হবার সেটাই হবে। আপনারাও মেয়ে খুঁজতে থাকুন, আমিও আব্বুকে বলে দিয়েছি, আর কোনো বন্ধুর মেয়েটে থাকলে যেন কথা বলে। ঈশান কথাটা বলে খাওয়া শেষ করে উঠে গেল। তারপর আপুর সাথে আরেকটু কথা বলে যাওয়ার সময় আপুর কপালে আরেকটা চুমু খেলো, যেটা দূর থেকে দাঁড়িয়ে লামহা বেশ ভালোভাবেই খেয়াল করছিল। ভাই বোনের এত ভালোবাসা দেখে লামহার কেমন একটা লাগছিল। বারবার মনে হয়েছিল ওর ভাই তো কখনো ওকে এরকম করে কপালে চুমু দেয়নি, কিংবা ও নিজেও কখনো ওর ভাইয়াকে এমন করে চুমু দেয়নি। ওদের মাঝে কত ভালোবাসা, আর সেখানে কিনা লামহা সবসময় রাগ জেদ নিয়েই থাকে। বোনের বিয়ে হয়ে গেলে বোধহয় বোন পর হয়ে যায়। কথাগুলো ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল লামহা। তারপর মনে হতে লাগলো আজ বাদে কাল যখন ওরও বিয়ে হয়ে যাবে তখন কি ওর ভাই এমন করে ওকে মিস করবে। কথাগুলো নিয়ে সন্ধ্যা অবধি ভাবলো মেয়েটা। অন্যদিকে ঈশান বাসায় আসতেই আম্মু রাগ করে আছে দেখতে পেল। বোনের বাসায় গিয়েছিল বলতেই তখন আম্মু বলতে লাগলো, তোমাকে আর পালিয়ে পালিয়ে বেড়াতে হবে না, ভয় নেই। আমি আর বিয়ের কথা বলবো না। সুইটি বলেছে তুমি এসবের জন্যই পালিয়ে বেড়াচ্ছ। তোমার যা খুশি করতে পারো, যেখানে খুশি যেতে পারো, তবে একটা কথা, এমন কোনো দুর্ঘটনা ঘটিও না যার জন্য তোমার বাবার সম্মানটা নষ্ট হয়।
আম্মু এত স্বাভাবিকভাবে বিষয়টা মেনে নিলেও ভেবেই ঈশানের কেমন যেন লাগতে আরম্ভ করলো। তাহলে কি আম্মু রাগ করেছে? গত 1 সপ্তাহ যাবৎ আম্মু বিয়ের কথাটা বলছে না, তার মানে নির্ঘাত রাগ করেছে। না হলে তো এতদিনে বিয়ের কথা বলে বলে পাগল করে ফেলতো, সেখানে আজ কি না এমন চুপ করে আছে। তার উপর আবার যখন জিজ্ঞেস করে কি লাগবে কিংবা বাসায় এসে কথা বলার চেষ্টা করলে শুধু হ্যাঁ হো বলেই উত্তর দেয়। আবার খাবারের কথা বললে তখন শুধু জানায় ওর খাবারটা দিয়ে আবার নিজের মতো করে সব কাজ করতে আরম্ভ করে। ঈশানের বুঝতে আর বাকি নেই আম্মু ঠিক কতটুকু খারাপ, কতটুকু কষ্ট পেয়েছে, যার জন্য রাগ করে ওর সাথে কথাই বলছে না। ঈশান বারবার কথা বলার চেষ্টা করলেও তারপর যখন মনে হলো আম্মু এরকম রাগ করে থাকবে যতদিন অবধি বিয়ে না করবে, বন্ধুদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলো। আর সবচেয়ে বড় কথা যে এই 7 দিনে ঈশান যতবার বাহিরে গিয়েছে ততবারই কেমন কাকতালীয়ভাবে যেন ওর আপু ননদের সাথে দেখা হয়েছে। বিষয়টা নিয়ে তেমন করে ভাবা হয়নি, তবে ঈশান যখন বন্ধুদের সাথে আড্ডায় বসে এসব বিষয় নিয়ে আলোচনা করছিল, বিয়ে করবে না বলে আম্মু প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তখন মেহেদি বলতে লাগলো, শালা আমাদের বিয়ে করতে বলে না দেখে আফসোস করি, আর তোকে এতবার করে বিয়ে করার কথা বলছে, তুই কি না বিয়ে করতে চাইছিস না? বিয়ে নিয়ে এত ভয় কিসের তোর? আমি তো সেটাই বুঝতে পারছি না। আন্টি এত আশা করে তোকে বলেছে ছেলের বউয়ের মুখ দেখাবে বলেই তো। বিয়ে তো করবো, কিন্তু মনের মতো মেয়ে কোথাও পাচ্ছি না বলতো। যাকেই দেখি তাকেই হয় আমার পছন্দ হয়, নাহলে তার আমাকে পছন্দ হয় না। এখনকার সমস্যাটা সেটাই। আমি বলছি কি, তুই এসব চিন্তা ভাবনা না করে তোর কোনো কাজিন কিংবা কোনো ফ্রেন্ডদের মধ্যে কাউকে দেখ, যাকে তোর ভালো লাগে কিংবা সে তোকে পছন্দ করে এমন কেউ থাকলে। তেমন কেউ নেই, তবে আমার কিন্তু একটা কথা মাথায় বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে, তোকে বলবো কি করে সেটাই বুঝতে পারছি না, আর বললে তুই কি ঠিক কিভাবে রিয়্যাক্ট করবি সেটা বুঝতে পারছি না। কি কথা বলতে চাইছিস সরাসরি বল, এত ভনিতা করার কিছুই নেই। আমি বাঘও না ভাল্লুকও নই যে তোদের খেয়ে ফেলবো। আচ্ছা, শুনলাম নাকি তোর আপুর একটা হেভি কিউট ননদ আছে, যাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর। আর প্রথম দিন তো তুই কথা বলার চেষ্টা করছিলি, আমি প্রথমবার দেখেই তো ক্রাশ খেয়েছিলাম। মেয়েটাকে দেখতে কিন্তু হেভি, চাইলে কিন্তু ওর সাথে একটা সুযোগ নিতে পারিস। কি বলছিস? মাথা খারাপ তোর? মেয়েটা আমার থেকে সিনিয়র হবে, তাছাড়া যে পরিমাণে বদমেজাজি আর দেমাগি, তাতে ওর সাথে প্রেম ভালোবাসা সম্ভব না রে। তা না হলে তোদের ছোট ছেলে থাকলে দেখি তাকেই বিয়ে করার কথা বারবার বলতো। কেন সম্ভব না? আলবাত সম্ভব। তাছাড়া সবাই পটে, কেউ শনিবার আর কেউ বা শুক্রবার। আমি বলি কি, তুই একটা ট্রাই মেরে দেখ। মেয়েটাকে দেখতে কিন্তু বেশ ভারী মিষ্টি, অসম্ভব রকমের কিউট, তার সাথে মানাবে ভালো। তাছাড়া তুই যদি বাসায় গিয়ে ওর কথা বলিস, দেখবি আঙ্কেল আন্টি সুর করে ওর সাথে তোর বিয়ে ঠিক করে দেবে। এটা হয় না রে। ওর বাড়িতে যেখানে আমার বোনকে বউ করে পাঠিয়েছি, সেখানে ও কি করে আমার বাসার বউ হয়ে আসবে সেটাই তো ভাবতে পারছি না। আজকাল এসব কোনো ব্যাপারই না, তুই রাজি থাকলে শুধু বল, আমরা আঙ্কেল আন্টির কানে এই কথাটা তুলে দিব, এত লজ্জা পেতে হবে না তোকে। তুই খালি বল তোর পছন্দ কিনা, তারপর আমরা বাদ বাকি বিষয়টা দেখে নিচ্ছি। নাকি তুই বলতে পারবি? আর যদি না পারিস তাহলে বল। তোরা বুঝতে পারছিস না কেন এরকম কথা বলছিস? খামোখা যেটা হয় না সেটা নিয়ে। কেন, মেয়েটাকে তোর পছন্দ না? দেখতে একদম পরীর মতো সুন্দর, তার সাথে এরকম একটা মেয়েকে কত বউ হিসেবে পাওয়ার ভাগ্যের ব্যাপার। আর তোদের সম্পর্কটা সুন্দর হবে, সিনিয়র বউয়ের আদর পাবি, এতে এত ইতস্তত বোধ করার কি আছে? ঈশানকে বন্ধুরা জোরাজুরি করতে লাগলো লামহার বিষয়টা নিয়ে ভাবার জন্য। মেয়েটা বাইরে থেকে লেখাপড়া করে আসলেও তেমন কোনো পরিবর্তন নেই, তবে বেশ স্বাভাবিক, কিন্তু একটু রাগী। তবে মনের দিক থেকে মেয়েটা অসম্ভব রকমের ভালো, কিন্তু ওর সাথে কথা বলতে চায় না। ঈশান জানে বিয়ের কথা বললে কি এ ধরনের রিয়্যাক্ট করবে, সেটা উপরওয়ালাই জানে। সেদিন শুধু ওর ভাই একটু মজা করে কথাটা বলেছিল, তাতেই মেয়েটা যেভাবে রিয়্যাক্ট করলো। তারপর যদি বিয়ের কথা বলে তাহলে দেখা গেছে ঈশানের বাসায় এসে ওর সাথে ঝগড়া করে যাবে। বিষয়টা নিয়ে ভেবেই নিজেই ফিক করে হেসে ফেলল। তারপর বন্ধুরা ওর থেকে জানতে চাইলে ঈশান জানালো,
আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলেছিস আমি ভেবে দেখব। আর আব্বু আম্মুকে আমি নিজেই বলার ট্রাই করব। মেয়েটা দেখতে ঠিকঠাক, তবে কেমন জানি। আর বিয়ের আগে মেয়েরা একটু একটু জেদি রাগী হয়ে থাকে, কিন্তু বিয়ের পর দেখবি ঠিক ঠিক হয়ে যাবে। আর আদর ভালোবাসা পেলে দেখবি একদম শান্ত হয়ে গেছে। মাঝে 15টা দিন এই বিষয়টা নিয়ে ঈশান ভেবেছে। আম্মুকে বলেছে ওর মেয়ে পছন্দ আছে, খুব শীঘ্রই তার কথা জানাবে। তারপরও আম্মুর কথা বিশ্বাস করেনি। শেষে একদিন ছুটির দিন শুক্রবার ঈশান আম্মু আর আব্বুকে বলে ওর বোনের পরিবার অর্থাৎ বোনের শ্বশুরবাড়ির সবাইকে ডাকালো। সেখানে লামহা উপস্থিত ছিল। ঈশান বোনকে বলে দিয়েছিল কেউ যেন অনুপস্থিত না থাকে, এরকম কিছু যেন না হয়। ও গুরুত্বপূর্ণ আলোচনা করবে, তাতেই বোন বুঝেছিল যে ওর কোনো মেয়েকে পছন্দ আছে, সেটাই হয়তো বলবে। সবাই সকাল সকালেই চলে আসে। তারপর নাস্তা করা হয়ে গেলে কথা বলতে লাগলো। ঈশানের বাসায় আম্মু একাই থাকে। ঈশান আর আব্বু দুজনের বাইরে বাইরেই ঘোরে। এই বিষয়টা নিয়ে বোন আর বোন জামাই শ্বশুর শাশুড়ির অনেকেই অনেক কথাই বলল। আম্মু চুপ করে রইল। তখন আব্বু বলতে লাগলো, কি করে বোঝাবো ছেলেকে? এতবার করে বলছি কোনো মেয়ে পছন্দ থাকলে বলতে। ছেলে মেয়ে বড় হলে আব্বু আম্মুর দায়িত্ব থাকে তাদের দেখে শুনে বিয়ে দেওয়ার। কিন্তু আমার ছেলেটাকে বিয়ের কথা বললেই 10 হাত দুধ দিয়ে চলে। জানি না কি সমস্যা ও। এ বাবা, আমার কোনো সমস্যা নেই। আমি আজকে তোমাদের একটা কথা বলার জন্য ডেকেছি। আর তোমরা কি না আমার সমস্যা নিয়ে পড়ে আছো? যদি সমস্যা থাকতো তাহলে চিকিৎসা করাতাম না? সমস্যার কথাটা বলতেই লামহা ফিক করে হেসে ফেলল। সবাই ওর দিকে তাকাতেই লামহা মুখ চেপে হাসি বন্ধ করে নিল। তখন ঈশান মনে মনে একটু দুষ্টু হাসি দিয়ে বলল, আমাকে দেখে তোমার জোকার মনে হয়? দাঁড়ান ম্যাডাম, আপনার হাসি বের করছে। খুব হাসি পাচ্ছে আমাকে দেখে, তাই না? একটু পরেই আর এই হাসিটা থাকবে না, দেখব তখন কী রকম রিয়াকশন হয় আপনার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই ডাইনিংয়ে বসলো আলাপ আলোচনা করার জন্য। এরই মাঝখানে ঈশান কথা বলছিল না দেখে বোন বারবার জিজ্ঞেস করতে লাগলো কী কথা বলেছে, কী কথা বলার জন্য ডেকেছে সেটা যেন বলে। ঈশান বলতে পারছিল না, কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। আব্বু একটা ধমক দিতেই ছেলেটা ফরফর করে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জানি না তোমরা কথাটা কিভাবে নেবে, তবে সবার সম্মুখে যেহেতু তোমাদের মিলিয়ে এই বিষয়টা, তাই তোমাদের সামনেই আমি বলছি। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, আজ যতদূর পর্যন্ত ভাবনা চিন্তা করেছি আর যে কটা দিন দেখেছি তাতে আমার মাথায় একটা কথা এসেছে। আপু, আমি তো ননদকে বিয়ে করতে চাই। আর সবচেয়ে বড় বিষয়, আমি যতদূর দেখেছি আর ভেবেছি তাতে আমার মনে হয়েছে আমার ওনাকে ভালো লাগে। আমি জানি না তোরা কি করবে, তারপরও জানতে চাইলি পছন্দের কথা, তোদের জানিয়ে দিলাম। ঈশানের মুখে এমন কথা শুনে আব্বু আম্মু অবাক হলেও অন্যদিকে লামহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটা এবার কী থেকে কী করবে কিংবা কী রিয়্যাক্ট করবে সেটা ঈশান ভাবতে পারল না। মেয়েটা এবার কী থেকে কী করবে কিংবা কী রিয়্যাক্ট করবে সেটা ঈশান ভাবতে লাগলো। এরই মাঝখানে দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলছে না দেখে এবার ঈশান আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি জানি আঙ্কেল আন্টি আব্বু আম্মু এটা কখনো সম্ভব না। আপনাদের বাড়িতে যেখানে আমার বোন বউ হয়ে গিয়েছে সেই বাড়িতে বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে বউ করে আনাটা অসম্ভব। তার উপর উনি রাজি হবে কি না আমি জানি না, তবে আমার ওনার প্রতি কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। ওনাকে দেখার পর থেকেই আমার ভালো লাগে। মাঝখানে ওনার সাথে কোনো দেখা কিংবা জানাশোনা ছিল না। তারপর যখন পরবর্তীতে বারবার দেখা হয়েছে তখন কেমন যেন ভালো লাগা কাজ করছিল। আমি তোমাদের জানিয়ে দিলাম। আব্বু বারবার বলতে না যে আর ছেলে মেয়ে বড় হলে বিয়ে দেওয়ার কথা। আমার অন্য কাউকে পছন্দ নেই, আমার লামহাকেই পছন্দ। আমি জানি না তোমরা কি করবে, তবে আমার পছন্দ তাই জানিয়ে দিলাম। সুইটি অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে লামহা মাথা নিচু করে আছে। হয়তো মেয়েটার ঈশানের কথাটা পছন্দ হয়নি। ঈশান আব্বু আম্মুকে চুপ করে থাকতে দেখে সেখান থেকে চলে গেল। আব্বু আম্মু মুখে হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। লামহার আব্বু আম্মু কিছু বলছে না। ঈশানের দুলা ভাই চুপ করে আছে দেখে আব্বু বলতে লাগলো, মাফ করবেন ভাই সাহেব, আমি বুঝতে পারিনি আমার ছেলে এমন একটা আবদার করে বসবে। আমি জানি এমন কিছু সম্ভব না, তার উপর ওর পরও এইরকম একটা কথা বলবে সবার সামনে।
আপনাদেরকে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেললো। মামুনি, তুমি রাগ করো না। আমার ছেলেটা একটু এমনই, যেটা ওর পছন্দ হয় সেটা সবার সামনেই বলে দেয়। ছোটবেলা থেকেই এমন করে আসছে। কি বলছেন ভাই সাহেব? এ তো খুব ভালো প্রস্তাব। তাছাড়া যেখানে আপনার মেয়ে আমার বাসায় গিয়েছে, সেখানে আমার মেয়ে আপনার বাসায় আসলে কি সমস্যা? আপনি এমন করে কেন ভাবছেন? লামহা আপুর কথা শুনে এবার খানিকটা রিয়্যাক্ট করে বলল। লামহা আপুর কথা শুনে এবার খানিকটা রিয়্যাক্ট করে বসলো। কি বলছো কি আব্বু? আমি এসব কিছু নিয়ে ভাবছি না এখনো। আমার পক্ষে সম্ভব নয় নাকি বিয়ে করা। আশা করছি তোমরা এসব নিয়ে আর আমার সামনে এগুলো এগোবে না। লামহা এমন রিয়্যাক্ট করবে সেটা ঈশানের বোন কিংবা দুলাভাই কেউই ভাবতে পারেনি। তবে ননদের মুখে এমন কথা শোনার সাথে সাথেই সুইটির মুখটা কালো হয়ে গেল। ভেবেছিল ভাই যেহেতু ননদকে পছন্দ করেছে আর ওর দুলাভাইও এসব কথা বলেছিল, তাহলে হয়তো মেয়েটা এখন ওর পরিবারের কথা মতো রাজি হবে। আর লামহা মেয়েটাকে সুইটিরও খুব পছন্দ, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি। যেখানে বউ হয়ে গেছে, সে বাড়ি থেকে আবার একটা মেয়ে আসবে, এটা চারটিখানি কথা নয়। তাই কখনো ওর দুলাভাইকে বলতে পারেনি। আর আজকে যখন শ্বশুর আব্বু বিষয়টা নিয়ে পজিটিভ উত্তর দিতে যাচ্ছিল, তখন মেয়েটা নেগেটিভভাবে কথা বলেই বেরিয়ে গেল। ঈশানের আব্বু আম্মু মুখে হাত দিয়ে বসে রইল। ছেলে অন্যায় আবদার করে ফেললো কি না সেটাই ভাবতে লাগলো। লামহার আব্বু আম্মু বাসা থেকে বেরিয়ে যেতেই সুইটির চোখে পানি টলমল করতে লাগলো। ভাই এরকম একটা অন্যায় আবদার করে ফেললো, যেটা ভেবে হয়তো এরপর দুলা ভাই ওর সাথে কথাই বলবে না। অন্যদিকে লামহা বাসায় ফিরে আসে, তারপর রুমে চলে যায়। আব্বু আম্মু ওর সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা কোনো কথা বলেনি। লামহার ভাইয়া অর্থাৎ ঈশানের দুলাভাই ওর বোনের সাথে এ বিষয়ে কোনো কথাই বলেনি। সেদিন রাতে সুইটির মন খারাপ দেখে দুলাভাই অর্থাৎ ওর হাজব্যান্ড বুঝতে পারল যে ভাইয়ের এরকম আবদার রিজেক্ট করে দেওয়ার কারণে বোনের মনটা খারাপ হয়ে আছে। দুলাভাই গিয়েছে ওর হাত ধরে টেনে ওকে পেটে বসালো। খেয়াল করলো বউটা মুখটা কালো করে রেখেছে। কি হলো, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? বাসা থেকে আসার পর থেকে দেখছি মুখ কালো করে রেখেছ। তাড়াতাড়ি বাসা থেকে চলে আসলাম বলে এরকম করছো, নাকি তোমার ভাইয়ের? সরি, আমি আসলে জানতামই না আমার ভাই এইরকম একটা আবদার করে বসবে। আপনি বিশ্বাস করেন, আমি এর কিছুই জানতাম না। দয়া করে আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। আমি জানতামই না এরকম কিছু হবে, তাহলে আমি ওখানে যেতামই না। দুলাভাই, কি অবস্থা? তুমি কাঁদছো কেন? তোমাকে আমি দোষ দিয়েছি নাকি? তোমাকে বলেছি তোমার লাইফ পেয়ে তোমার ভাই এমন একটা আবদার করেছে, আর এটা অন্যায় আবদার কোথা থেকে হলো? ভালো একটা প্রস্তাব ছিল, কিন্তু আমার বোনটা মানবে কিনা আমি তো সেটাই জানি না। আব্বু পজিটিভ উত্তর দিতে গেল আর আমার নেগেটিভ নিয়ে রিয়েক্ট করে সেখান থেকে চলে আসলো। সেই জন্য হয়তো তোমার আব্বু আম্মু কষ্ট পেয়েছে, ভেবেছিল আত্মীয়তা আরও মজবুত হবে, কিন্তু তোমার ননদকে তো বোঝানো গেল না। কী করবো কে জানে, তবে শ্বশুর শাশুড়ির সামনে আমি নিচে গিয়ে দাঁড়াতে পারবো কিনা আমার সেটা নিয়ে কেমন যেন সংশয় লাগছে। বোনটা এরকম করে সবার সামনে থেকে চলে আসবে ভাবতে পারিনি। সুইটি কান্না করতে লাগলো। তখন দুলাভাই অর্থাৎ ঈশানের বোন জামাই ওর চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরতেই সুইটি হাজবেন্ডের বুকে মাথা রেখে তারপর কাঁদতে লাগলো। এরই মাঝখানে লামহা ভাইয়ের রুমে আসছিল। তখন ভাইয়া আর ভাবির ভালোবাসাময় পরিস্থিতি দেখে রুমে ঢুকতে পারলো না। লামহা বুঝতে পারলো ভাবি কী জন্য কান্নাকাটি করছে। এইসব কিছু দেখেই মেয়েটার মনটা খারাপ হয়ে গেল। মাঝে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে সুইটি অনেকবার বাসায় গেলেও ওর বাসা থেকে লোকজন আসলেও কখনো ঈশান আর বোনের শ্বশুরবাড়িতে আসেনি। যখনই সুইটি ওর আব্বু আম্মুর কাছে জিজ্ঞেস করেছে ভাই আসেনি কেন, তখন ওরা কিছু বলেনি। আর সেটা শোনার পরই হয়তো ভাবির মনটা খারাপ হয়ে গেছে। কেঁদেছে পর্যন্ত মেয়েটা। ভাবির ভাই আর এ বাসাতে আসে না, সেটার জন্য কত দুঃখ প্রকাশ করেছে সেটা লামহা নিজে থেকে দাঁড়িয়ে থেকে দেখেছে। আর তাতেই বুঝতে পেরেছে ভাবি ওর সাথে কথা কেন বলতে চায় না, হয়তো তার ভাইকে বিয়ে করেনি বলেই। অন্যদিকে লামহা এসব বিষয় নিয়ে খুবই মেন্টালি ডিস্টার্ব। তাই ওর বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করলে তখন ওরা বলেছিল বিয়েটা করে নিতে, তাতে সম্পর্কটাও সুন্দর হবে। আর লামহা যেহেতু অন্য কোথাও রিলেশনও নেই,
তাহলে বিয়েটা করে নিতেই বা সমস্যা কোথায়? যেহেতু ছেলেটা ভালো আর চেনা পরিচিত, কিন্তু মেয়েটা এসব কিছু মানতে পারেনি। এরই মাঝখানে লামহা খেয়াল করেছে ওর ভাইও তেমন করে ওর সাথে কথা বলে না। সেদিন ওর শ্বশুর বাড়িতে গিয়ে এমন সিন ক্রিয়েট করে এসেছে বলেই হয়তো কথা বলে না। লামহা প্রতিনিয়ত ভাবছে কি করবে। আগে তো ভাইয়া ভাবি দুজনেই ওর সাথে তেমন করে কথা বলে না, তার উপর আবার আপুর সাথে কথা বলতে গেলেও কিছু বললেও শুধু হ্যাঁ বা না বলে উত্তর দেয়। দুপুরের দিকে সুইটির হাজবেন্ড অর্থাৎ ঈশানের দুলা ভাই বাসায় চলে আসে। একটু বাদে শ্বশুর বাসায় চলে আসতেই তখন ওরা ডাইনিংয়ে বসলো খাওয়া দাওয়া করে কিছু একটা আলোচনা করবে বলে। ঠিক তখনই লামহা এসে ওদের পাশে পড়তে তখন ভাইয়া বলতে আরম্ভ করলো। আব্বু বলছিলাম কি যে ঈশানের জন্য একটা মেয়ে দেখেছে। অনেক দিন যাবতেই শ্বশুর আব্বুর সাথে এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে। উনি বললেন কাজের জন্য একা পেরে উঠছে না, আর আমার শালাও হয়েছে একদম ফাঁকিবাজ, কোনো কাজে মনোযোগ দেয় না। সেই জন্য বলল যে জোর করে ধরে একটা বিয়ে করিয়ে দিলে হয়তো অফিসের দিকে যাবে, তাতে হয়তো শ্বশুরেরও একটু স্বস্তি মিলবে। তাই ভাবছিলাম মেয়ে দেখব, আর আজকে মেয়ে দেখেও নিয়েছি। ওর শ্বশুর আব্বুকে বললাম যাবে কিনা, সে বলল সময় নেই, এখন তোমাকে আমার সাথে যেতে হবে আব্বু। ঈশানের জন্য মেয়ে দেখেছে, কথাটা শোনার সাথে সাথেই কেমন যেন লামহার মুখটা কালো হয়ে গেল। যে ছেলেটা দুদিন আগেও ওকে পছন্দ করে বলেছিল সেই ছেলেটার জন্য অন্য মেয়ে দেখেছে। কথাটা শোনার সাথে সাথেই লামহার কেমন জানি লাগছে। ও সেখানে থেকে উঠে চলে গেল। তারপর হঠাৎই একটু বাদে আবারও ফিরে আসলো। ওর এরকম আসা যাওয়াতে আব্বু আম্মু খানিকটা বিরক্ত, তাই আব্বু বেশ খানিকটা রাগী কণ্ঠেই বলতে লাগলো। কি সমস্যা? তোমার এরকম আসা যাওয়া করতেছো কেন? হয় এখানে থাকো, আর না হলে এখান থেকে চলে যাও। তোমাকে জোর করে ধরে এখানেই রাখা হয়নি। কথার মাঝখানে বারবার এমন করলে বিরক্ত লাগছে, বুঝতে পারছো না? আমাকে একটু ভাবার জন্য সময়ও দিতে পারলে না তোমরা? সবাই অবাক চোখে লামহার দিকে তাকিয়ে রইল। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। তবে মেয়েটা হুটহাট করে এমন একটা প্রশ্ন করবে ওরা ভাবতেও পারেনি। লামহার কথাতে ভাইয়া আর আব্বু তেমন সিরিয়াসভাবে নিল না। ওরা অন্যদিকে কথা ঘোরানোর চেষ্টা করলে তখন লামহা বেশ খানিকটা কড়া কণ্ঠে বলতে লাগলো। আমি কি বললাম তোমরা শুনতে পাওনি? আমি কি ভাবার জন্য একটু সময়ও দিবে না আমায়? আমি সেদিন চলে এসেছিলাম, তার মানে এই না যে আমি বিয়েটা করব না বলেছি। আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই অবাক হলো। লামহার এইসব কি বলছে? তার মানে কি ও কোনো বিয়ের কথা বলছে? ভাইয়া বেশ খানিকটা অবাক হয়ে যখনই জিজ্ঞেস করতে যাবে তার আগে আব্বুই প্রশ্ন করে বসলো। দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখন ঈশানের পরিবারের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, তাই ওর আব্বুর কথা মতো তোমার ভাইয়ার দায়িত্ব তার শালার জন্য একটা মেয়ে ঠিক করা। এর মাঝখানে বা হাত দিও না। এদিকে সেদিক একাই সেদিন ওরকম করে ওদের বাসা থেকে সিনক্রেট করে চলে আসলে, এখন আবার এসবের মধ্যে তুমি নাক গলিও না। এসব কিন্তু আমি বরদাস্ত করব না মোটেও। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি কি বলছি তোমরা বুঝতে চাইছো না কেন? আমাকে একটু ভাবার জন্য। কি ভাবার জন্য কি করতে চেয়েছিলে তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি তো সেদিন ওখান থেকে চলে আসলে, তাহলে এখন আবার এইখানে সিনক্রেট করছো কেন? কারণ আমি এই বিয়ে হতে দেব না। আমি মানতে পারবো না ওর বিয়েটা অন্য কোথাও হবে। মানে কি, ওর বিয়ে অন্য কোথাও হলে তাতে তোমার সমস্যা কিসের? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেদিন বাড়ি বয়ে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে অপমান করে এসেছ। এটার কিন্তু প্রয়োজন ছিল না সবার সামনে এমন করে রিয়েক্ট করার। ছেলেটা তোমাকে পছন্দ করে সেটা বলেছ, তুমি বিয়ে করবে না সেটা বাসায় এসে বলে দিলেই হতো। আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বারণ করতাম, কিন্তু সেদিন ওই মুহূর্তে সবার সামনে সিনক্রেট করা ঠিক কতটুকু কষ্ট পেয়েছে তুমি একটাবার ভেবে দেখেছ? লামহা অপরাধীর মতো কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর মনে হলো ভাবি অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েটা ভাবির দিকে তাকিয়ে থেকে লামহা হুটহাট করে যেটা বলে সেটা শোনার জন্য ভাবি হয়তো প্রস্তুত ছিল না। আই এম সরি ভাবি, আমি আসলে ওরকম করে বলতে চাইনি। হঠাৎ করে এরকম একটা কথা শুনেই মাথাটা না খারাপ হয়ে গিয়েছিল। তার উপরে ভাবতে পারিনি তোমার ভাই অমন করে সবার সামনে বিয়ের কথাটা বলবে। কি থেকে কি বলে ফেলেছি, তার জন্য আমি সত্যি খুবই সরি। আপু, তুমি এখনো এসব কথা নিয়েই তুমি পড়ে আছো? বাদ দাও আপু, এসব কথা আর ভাবতে হবে না।
যেটা চলে গেছে সেটা নিয়ে আমি মন খারাপ করিনি। আমি জানি তুমি কতটুকু মন খারাপ করেছো, সেই জন্যই আমার সাথে ভালোভাবে কথাও বলো না। এবার ভাবি একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো। না আপু, আমি ওই জন্য কথা বলি না এরকমটা নয়। আসলে আমার ভাইয়ের এইরকম একটা অন্যায়ের জন্য আমারই খারাপ লাগছিল, তাই আমি নিজেরই গিল্টি ফিল হচ্ছিল বলেই কথা বলতে পারছিলাম না। তার উপর ওর সাথেও কথা বলি না অনেক দিন হলো। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না আপু। কিন্তু ভাইয়া, আমি অনেক কিছু ভেবে নিয়েছি। শেষ কয়েকটা দিন আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা যেটা চেয়েছো আর উনি সেই দিন যেটা বলেছে আমি সেটাই করব। এরকম ভনিতা করার মানে কি? এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে তুমি এসব কি কথা বলছো? তোমরা কেন বুঝতে চাইছো না? আমি এই কয়েকটা দিন ভেবেছি, আমি বুঝতে পেরেছি তোমরা খুশি হবে। তাছাড়া পরিবারও খুশি হবে। আমি কাউকে পছন্দ করি না, তাই ভাবছি যে তোমরা যেটা ঠিক করেছো সেটাই হবে। তোর কি মাথা খারাপ হয়েছে? কী সব বাজে বাজে কথা বলছিস? আজ বলছিস বিয়ে করবি, কাল বলবি যে বিয়ে হলে ভালো লাগছে না। এসব নাটক করা বন্ধ করতো। আব্বু, তোমার মেয়েকে এখান থেকে যেতে বলো, মাথাটা খারাপ করতে বারণ করো। লামহা প্রচণ্ড পরিমাণে রেগে টি টেবিলের উপর থেকে ফুলদানি নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো। তোমরা কি শুনতে পাওনি? আমি ভাবার জন্য সময় নিয়েছিলাম, এতগুলো দিন ধরে ভেবেছি। আর হুটহাট করে বিয়ের কথা বললে কি বিয়ে করা যায় নাকি? তোমাদের ইচ্ছে হলো যে কাউকে ধরে আনলে বিয়ে করে নিব? আমি একটু ভাবার জন্য সময় পাবো না? আমি সেই দিন ভুল করেছি, তার জন্য তো সরি বললাম। আমি বিয়েতে রাজি, সেটাও তো বললাম। তাহলে ওনার বিয়েটা অন্য কোথাও কেন দিতে হবে? আমি বিয়ে করতে রাজি বললাম তো, শুনতে পাওনি তোমরা? এরই মাঝে কেটে গেল আরও 2 দিন। এই 2 দিনের মাঝখানে ঈশানের পরিবারকে জানানো হয়েছে যে লামহা ঈশানকে বিয়ের জন্য রাজি হয়েছে। কিন্তু ঈশান অবাক হলেও তেমন কিছু বলেনি। নিজে যেখানে বলেছিল মেয়েটাকে বিয়ে করবে, সেখানে এখন বারণ করলে হয়তো বিয়েটা ভাঙবে। আর বিয়েটা যদি ভাঙে তাহলে 2 পরিবারের মাঝে ফাটল ধরবে। এরই মাঝে বোন ওকে কল করে অনেক বুঝিয়েছে, বলেছে এখন যেন ঈশান নিজেই না বেঁকে বসে। তাই ছেলেটা চুপ করেছিল। 7ম দিনের মাথায় দুজনের পারিবারিকভাবে বিয়েটা হলো। তবে লামহা এক প্রকার জেদ করে বিয়েটা করেছে। ঈশান জানে না এই মেয়ে ওর সাথে সংসার করবে কিনা, কিংবা ওকে ভালোবাসতে পারবে কিনা, আর বিয়েটা কেনই বা করলো। তবে বেশ অবাক লেগেছে লামা এমন হুটহাট করে নিজেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি ঈশান সেদিন বলেছিল, তারপর ওর বিয়ের কথা শুনে ইগোতে লেগেছে মেয়েটার? ঈশান বিয়ের সময় জানতে পারল লামা ওর থেকে গুণে গুণে ঠিক 1 বছরের সিনিয়র। ঈশানের তাতে কিছুই যায় আসে না, তবে এটুকু শুধু ভাবছে মেয়েটা কি মনে করে ওকে বিয়ে করলো। যাই হোক, বিয়ের কাজটা সম্পন্ন হলো ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। সেখান থেকে ফেরার পথে ওরা একটা রেস্টুরেন্ট থেকে 2 পরিবারের মানুষগুলো একসাথে খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে আসে। লামহাকে পার্লার থেকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের আগে থেকে নিয়ে শুরু করে ঈশান একটাবারের জন্য মেয়েটার দিকে তাকিয়ে দেখেনি। সেদিনের আব্বু আম্মুর সামনে মেয়েটা ওরকম করে সিন ক্রিয়েট করেছে বলে রাগ করেছিল। তবে ঈশান জানে না ওর সাথে বাসায় গিয়ে মেয়েটা ঠিক কীরকম সিন ক্রিয়েট করবে। তবে এটুকু মনে হচ্ছে মেয়েটাকে খুব বেশি কষ্ট দিতে। কিন্তু এতগুলো দিনে যে ঈশান লামহার প্রতি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছে, সেটা লামহাকে কখনোই বলবে না, সেটা ভেবে নিয়েছে। আর যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেটা ভেবেই শয়তানি মার্কা হাসি দিল ছেলেটা। ঈশান বাসায় এসে বন্ধুদের জানালো আজকে বিয়ে করে নিয়েছে। ওরা হয়তো জানতো বিয়েটা ঠিক হয়েছে, তবে এমন হুটহাট করে যে বিয়েটা হবে ভাবতে পারেনি। ঈশান লামহাকে রুমে রেখে তারপর বাইরে বেরিয়ে যায়। ছেলেটা ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর রাতে বাসায় ফেরে। মেয়েটা ভাবতেও পারেনি ওকে দিনের বাকিটার সময় বাসায় এমন একা একা বসে থাকতে হবে। ঈশানের বোন, দুলা ভাই সবাই এ বাড়িতে, তবে বোন ও শ্বশুর শাশুড়ি দুজনের বাসায় চলে গেছে। ঈশান বাসায় আসতেই অনেকক্ষণ যাবৎ ঈশান বাসায় আসার পর বকাঝকা করলো। তারপর রাতে সবাই একসঙ্গে ডিনার করলো। লামহা এ বাসাতে অনেকটাই স্বাভাবিক। ঈশান ভাবতে পারছে না মেয়েটা এত স্বাভাবিক আছে কি করে। না জানি যে পরিমাণে রাগী আর জেদি, তাতে ওর সাথে থাকতে পারে কি না সেটা নিয়েই টেনশন হচ্ছে। খাবার খাওয়া দাওয়া শেষ হতেই ঈশান একাই রুমে চলে আসে। একটু বাদে আপু এসে লামহাকে রুমে নিয়ে গেলে তখন ঈশান উঠে গেল।
একটু বাদেই ছেলেটা ফিরে এসে তারপর লামহার সামনে কতগুলো টাকা রাখতে মেয়েটা ফ্যাল করে তাকিয়ে রইল। এগুলো কেন? আমি তো এগুলো চাইনি, তাহলে এগুলো কেন দিতে হবে? এগুলো আপনার প্রাপ্য। আর থেকে থেকে তো মোড চেঞ্জ হওয়ার অভ্যাস আছে আপনার। দেখা গেল আজ বাদে কালি বললেন আপনি আমার সাথে থাকবেন না, পরশু আবার ডিভোর্সের জন্য জোর করলেন, তাই আগে থাকতেই দিয়ে রাখলাম। ঈশানের মুখে এরকম কথা শুনে লামহার মুখটা কালো হয়ে গেল। ও ভাবতেও পারেনি ঈশান বিয়ের রাতে এমন একটা কথা বলবে। তারপর আবার পরক্ষণে মনে হতে লাগলো সেদিন যেমন করে সিন ক্রিয়েট করেছিল সবার সামনে, তাতে এরকম কথা বলাই স্বাভাবিক। লামহা চুপ করে আছে দেখে ঈশান বলতে লাগলো, এখন বলেন বিয়েটা কেন করলেন? আমি না আপনার থেকে জুনিয়র? তাহলে জুনিয়র একটা ছেলেকে বিয়ে করতে আপনার তো বিবেকে বাধা উচিত। এখন তো আপনার লজ্জা লাগা উচিত। তাহলে বিয়েটা কেন করলেন? নাকি আমি আপনাদের বাসায় যাচ্ছি না, দুই পরিবারের সম্পর্কটা ঠিক রাখতে করলেন? সম্পর্কটা নষ্ট হতো না। আপনি চাইলে কিন্তু আমার সাথে বিষয়টা শেয়ার করতে পারেন, আমি সবাইকে বুঝিয়ে বলতাম। অবশ্য আপনার ইগোর তো আর অভাব নেই। তার উপরে হয়তো সেদিন ওরকম করে গিয়েছিলেন বলে ভেবেছেন সবাই রাগ করে আছে। তেমন কিছুই হয়নি ম্যাডাম। এরকম একটা নাটক না করলেও পারতেন। আমি নিজে থেকে বিয়েতে রাজি হয়েছি। তোমার বিয়েটা সবাই অন্য কোথাও দেওয়ার কথা বলছিল। তুমি না বললে তুমি আমাকে পছন্দ করো? সেটা 1 থেকে 1.5 মাস আগে করতাম, এখন করি না। তুমি মিথ্যে বলছো, রাগের মাথায় এমন কথা বলছো, তাই না? মুড সুইং করার অভ্যাসটা আপনার জন্মগত, আমার নয়। আমার যখন পছন্দ ছিল তখন বলেছিলাম। আমি অতটা চাপা স্বভাবের নয় যে সব কথা মনে চেপে রেখে দেব। এখন আপনার মোড হলো আপনি আমাকে বিয়ে করলেন, কাল আবার ইচ্ছে হলো থাকবেন না, আমার সাথে থাকবেন না। যখন যা ইচ্ছা আপনি সেটাই করলেন। যদি ভেবে থাকেন তাহলে ভুল ধারণা। আমি কতটা বাজে হতে পারি সেটা কিন্তু আপনি চাইলে দেখিয়ে দিতে পারি। ঈশান ফ্রেশ হতে চলে গেল। লামহা বসে হাত মোচড়াতে লাগলো। ছেলেটাকে কি বলবে তার আগে নিজেই এতগুলো কথা শুনিয়ে দিল। তাহলে কি ছেলেটা ওর সাথে রেগে আছে? কথাগুলো ভেবেই লামহার প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছিল। সেদিন রাগের মাথায় একটা কথা বলার কারণে আর এড়িয়ে যাওয়ার কারণে আজকে ঈশান রাগ করে আছে। ছেলেটা রাগ করে আছে, তাতে ওর এত খারাপ লাগছে কেন? তাহলে কি ওকে ভালোবেসে ফেললো? ঈশান ফ্রেশ হয়ে আসতেই একটু বাদে লামহা নিজে গিয়েও ফ্রেশ হয়ে আসলো। তারপর নামাজ পড়ার কথা বলে তখন ঈশান মেয়েটার সাথে নফল নামাজ ঠিকই পড়ে নিল। তারপর ছেলেটা একাই গিয়ে বেডে শুয়ে পড়ল, যার জন্য লামহা বেশ খানিকক্ষণ অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান মেয়েটাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে একটা সময়ে উঠে আসে আর কি যেন মনে করে মেয়েটাকে পাজা করে তুলল, যার জন্য লামহা বেশ খানিকটা লজ্জায় পড়ে যায়। তারপর কিছু বুঝে ওঠার আগেই মেয়েটাকে বেডে এনে শুইয়ে দিয়ে গিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে ওর পাশে শুয়ে পড়ে। লামহা কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর কাছে চলে আসে। মেয়েটা আরও অবাক হলো যখন ঈশান ওর গলায় নাক ডোবালো, যার জন্য লামহা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। লামহা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা ওর বুকের উপর থেকে আলতো করে শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। তারপর বুকের উপর কতগুলো চুমু খেয়েছে তার ঠিক নেই। ছেলেটা আজকে পুরোই উন্মাদ হয়ে গেছে। তাহলে কি ও রাগের মাথায় এগুলো করছে, নাকি ওকে শাস্তি দেওয়ার জন্য করছে? কিছুই বুঝতে পারছে না। তবে খুব বেশি অদ্ভুত লাগছে ছেলেটার এরকম কর্মকাণ্ডে। লামহা ভেবেছিল বিয়ের পর ওকে অন্তত কয়েকটা দিনের জন্য হলেও একটু সময় দিবে ঈশান, সবটা মানিয়ে নিতে। কিন্তু ছেলেটা তার কিছুই করলো না। উল্টো বিয়ের প্রথম রাতে এসে এরকম বাজে আর তিক্ততার সাথে ওকে পরিচয় করিয়ে দিল। লামহা কিছু বলতে পারল না, চুপচাপ শুধুই চোখ বন্ধ করে সবটা সহ্য করে নিল। একটা সময় যখন লামহা ঈশানের এমন স্পর্শে নিজেও খানিকটা উত্তেজিত হয়ে যায়, তারপর ছেলেটাকে নিজের সাথে বারবার আঁকড়ে ধরার চেষ্টা করতে থাকে। লামহা ভুলেই গেল আজ ওদের বিয়ের প্রথম রাত, আর ঈশানের রাগের বশে ওর কাছে এসেছে। বেশ খানিকক্ষণ পর যখন ঈশান লামহাকে ছেড়ে দেয়, ঠিক তখন মেয়েটা এক সাইডে শুয়ে পড়ল। ঈশান নিজে থেকে এসে ওর বুকের মধ্যে কেমন যেন মাথা রাখে। ছেলেটা ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে নিয়েছে, ওর বুকের মধ্যে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। দুজনের শরীরে একটা সুতা পর্যন্ত নেই। লামার অবাক লাগছে, আজ বিয়ে হলো আর আজকে এমন একটা কাণ্ড ঘটালো ছেলেটা। ঈশান কি ওকে একটু সময় দিতে পারতো না? কিছু বলতেও পারছে না, চুপচাপ শুয়ে আছে। বিয়ের প্রথম দিনই এমন তিক্ত অনুভূতির সম্মুখীন হলো, সেটাই বারবার ভাবছে।
এতক্ষণ পুরো রুম জুড়ে দুষ্টু মিষ্টি ভালোবাসার কিছু শব্দ বিচরণ করলেও এখন নীরবতা এসে পুরো রুম জুড়ে বিরাজ করছে। ছেলেটা কি এই জন্যই ওকে বিয়ে করলো? কথাগুলো ভেবেই বুকের ভিতর কেমন ধক করে উঠল। পরদিন যখন লামহার ঘুম ভাঙলো তখন খেয়াল করে দেখলো ঈশান বাসায় নেই। তারপর একটু আশেপাশে চোখ বোলাতেই দেখে ছেলেটা ব্যালকানিতে শুধু একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। লামহা উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শাওয়ার নেওয়ার সময় বারবার কাল রাতের কথাগুলো ভাবতে থাকে। লামা ভাবছে হঠাৎ করে কোথা থেকে কি হলো আর কিভাবে ওদের দুজনের মাঝে এরকম ফিজিক্যালি রিলেশনটা হলো। লামার সবটা অদ্ভুত লাগলেও এখন কেমন যেন ঈশানের প্রতি একটা তিক্ত ঘৃণা কাজ করছে। ছেলেটা ওকে একটু সময় দিতে পারলো না। আবার পরক্ষণে মনে হচ্ছে সেদিন রিজেক্ট করে দেওয়ার জন্য ওরকম করে মুড নিয়ে কথা বলার কারণেই হয়তো আজকে এরকম সিন ক্রিয়েট করলো। লামা শাড়ি পরে এসে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছানোয় ব্যস্ত হলো। তারপর ঘাড়ে আর গলার দিকে তাকাতেই দেখে অসংখ্য কামড়ের দাগ, যেগুলো রাতে ঈশান দিয়েছে। লামার এমন কিছু দেখে খুব বেশি অদ্ভুত না লাগলেও অবাগের চরম সীমানায় পৌঁছালো মেয়েটা। কারণ হুটহাট করে কোথা থেকে কি হলো বুঝতেই পারেনি। ছেলেটা ওর কাছে আসবে না বলে দূরে সরে যেতে চাইছিল, তখন ওর কারণে আবার কাছে আসলো। তারপরই হুটহাট করে এমন কিছু হলো। লামহা কাল রাতের বিষয়টা মাথা থেকে সরাতেই পারছে না। এরই মাঝখানে ঈশান রুমে আসে। তারপর আবারও সেই বাজে স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ঠিক তখনই ঈশান রুমে এসে খেয়াল করে দেখে লামহা কালো একটা শাড়ি পরেছে, যেটাতে মেয়েটাকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে। তবে মেয়েটার মুখে বিষণ্ণতার ছাপ। মেয়েটা বিয়েটা নিজে থেকে করলো আর রাতে এরকম কিছু সম্মুখীন হলো, বিষয়টা ভাবতেই পারছে না। এরই মাঝখানে এসে যখন ওর থেকে কিছুটা দূরে দাঁড়ালো, খেয়াল করলো মেয়েটার শাড়ি গলিয়ে উন্মত্ত সাদা ধবধবে কোমরটা দেখা যাচ্ছে। রাতে তেমন করে ভালোভাবে খেয়াল না করলেও এখন দেখছে বাঁকানো শরীরটাকে একদম মোহনীয় লাগছে। তার উপর কোমর ছাড়িয়ে হাঁটু অবধি চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। ইচ্ছে করছিল আরেকবার মেয়েটাকে ছুঁয়ে দিতে। যে ভাবার সেই কাজ। ঈশান লামহার কাছাকাছি আসলো। যখনই মেয়েটার পিছন দিকে ফিরতে যাবে তার আগে ঈশান ওর শাড়ির নিচ দিয়ে পেটের উপর দুহাত রেখে নিজের সাথে জড়িয়ে ধরল। মেয়েটা চমকে উঠে তারপর পিছন ফিরতে গেলেই ঈশান তার আগেই ওর ঘাড়ে নাক ডুবালো, যার কারণে লামহা অসম্ভব রকমের ভয় পেয়ে গেল। কাল রাতের মতো আবার জোর জবরদস্তি করবে না তো ছেলেটা? কাল রাতে অবশ্য ঈশান কোনো বাধা দেয়নি, কিন্তু এখন যদি তেমন করার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই বাধা দিবে। কথাগুলো ভেবেই মনে হতে লাগলো এই ছেলেটার কি এগুলো ছাড়া আর কিছু চায় না। কথাগুলো ভেবেই লামা যখনই কিছু বলবে তার আগে ঈশান ওর গলায় ডিপলি একটা কিস করলো। তারপর চুলগুলো সরিয়ে দিতেই খেয়াল করে দেখলো ঘাড়ে আর গলায় অসংখ্য কামড়ের দাগ, যেটা দেখে নিজেরই খারাপ লাগলো। ঈশান মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল রাতে খুব কষ্ট হয়েছে না? আদরগুলো খুব বেশি রুডলি ছিল। ছেলেটা রাগের মাথায় কাল রাতে এমন করলেও এখন হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। লামহা মাথা নেড়ে বাচ্চাদের মতো উত্তর দিতেই ঈশানও লাগায় তার মাঝে আরও কয়েকটা ড্রিলি কিস করলো। মেয়েটা ঈশানের হাতের উপর এক হাত রাখলো, আরেক হাতে শাড়িটা খুব শক্ত করে খামচে ধরে চুপ করে রইল। এবার ঈশান হঠাৎই লামহাকে ছেড়ে দিল। কয়েক সেন্টিমিটারের দূরত্বে গিয়ে বলতে লাগলো, ঠিক এতখানি খারাপ আমার সেদিন লেগেছে যেদিন তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, যেদিন আব্বু আম্মুর সামনে থেকে সিনক্রেট করে চলে গিয়েছিলে। আমাকে তোমার পছন্দ না, বিয়ে করবে না সেটা বাসায় গিয়ে জানিয়ে দিলে আমি তাতে কিচ্ছু মনে করতাম না, কিন্তু আব্বু আম্মুর সামনে এরকম সিনক্রেট করাটা তোমার জন্য অন্যায় ছিল। সেজন্য রাতে জোর করে তোমার কাছে এসেছিলাম। আমি চাইনি এমন কিছু করতে। আশা করি তুমি বুঝতে পেরেছো যে ভালোবাসা ছাড়া হাজব্যান্ড যদি কাছে আসে সেই আদর আর স্পর্শগুলো কতটা তিক্ততায় পরিণত হয়। ঈশানের বলা প্রত্যেকটা কথা থেকে লামহার মনে হচ্ছে বুকের ভিতর তোলপাড় চলছে। কেন জানি মনে হচ্ছে ছেলেটা ওকে এত কষ্ট কেন দিচ্ছে। যেখানে ও নিজেই রাগ দেখাতে পারতো সেখানে কিনা আজকে ছেলেটা ওকে কেমন করে কষ্ট দিচ্ছে। লামহা কিছুতেই মানতে পারছে না এসব। এরই মাঝখানে ঈশান ওয়াশরুমে চলে যায়। ঈশান আর লামহার সাথে কথা বলেনি। পুরো দিনটা মেয়েটার রুমে বসেই রইল। খাওয়া দাওয়া করে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলল। ঈশান আশেপাশে ঘুরঘুর করলো, তারপরও লোকটার সাথে একটাবারও কথা বলল না।
লামার এখন নিজেকেই ছোট বলে মনে হয়েছে। ঈশানকে তো কখনো বাধা দিল না ওর কাছে আসার জন্য, ভেবেছিল যে সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু ঈশান সকালে যে কথাগুলো বলল, তারপর মনে হয়েছে যে ছেলেটা বোধহয় এখন থেকে ওর সাথে ঠিক এরকম রুড বিহেভ করবে, যেটা ভেবেই খুব খারাপ লাগছে। কাকে বলবে এসব কষ্টের কথা, সেটাই ভেবে পাচ্ছে না লামহা। বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখে ঈশানকে ব্যালকানিতে বসে থাকতে দেখে এসে ওর পাশেই দাঁড়ালো মেয়েটা। হাঁসফাঁস করতে লাগলো। দুহাত ভর্তি চুড়ি পরেছে মেয়েটা, কালো শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। তার উপর একটু সুন্দর করে সেজেছে, যার জন্য একদম বউ বউ লাগছে। ইচ্ছে তো করছে মেয়েটাকে কাছে টেনে নিয়ে কোলের মধ্যে বসিয়ে খুব করে আদর করে দিতে, কিন্তু কিছুতেই নিজের ইচ্ছেটাকে আর প্রাধান্য দিল না, চুপ করে রইল। ঈশান উঠে যেতে গেলে তখন লামহা বলতে লাগলো, আমি আমার বিহেভের জন্য খুবই বেশি সরি ঈশান। আমি আসলে বুঝতে পারিনি যে ভবিষ্যতে আপনাকে বিয়ে করব, আর আপনাকে নিয়ে ভেবে আপনার প্রতি যে দুর্বলতা আসবে সেটা কল্পনাও করতে পারিনি। প্লিজ আমার উপরে রাগ করে থাকবেন না। আপনি আমার সাথে রুডলি বিহেভ করছেন, তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু আপনি বারবার এমন করে দূরে সরে গেলে আমার খারাপ লাগবে ঈশান। আপনি যে কথাগুলো বলেছেন তাতে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় করে ফেলেছি। আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। বিয়ের পর থেকে গত 7টা দিন ঈশান এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে, লামহাকে তেমন করে সময় দেয়নি, যার জন্য মেয়েটা মনমরা হয়ে আছে। আম্মু বারবার ছেলেকে বলেছে মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোতে সময় দিতে। লামহার প্রতিনিয়ত মন খারাপ করে থাকে, তার উপর ছেলেটা এমন ইগনোরগুলো মানতে পারছে না। ঈশান বুঝতে পারে মেয়েটা কষ্ট পাচ্ছে ভিতরে ভিতরে। 7ম দিনের মাথায় ঈশান শ্বশুর বাড়িতে যায়, সেখানে গিয়ে বেশ আদর আপ্যায়ন পেল। তারপর বাসাতে ফিরে আসার পর লামহাওকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই ছেলেটা বাইরে বেরিয়ে যায়। লামহা রুমে মন খারাপ করে বসেই রইল। তারপর রাতে ফিরে যখন ছেলেটা খাওয়া দাওয়া করে রুমে আসে, তখন লামহা ঈশানের সামনে দাঁড়াতেই ঈশান ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিতে গেলে মেয়েটা বলতে লাগলো, সামান্য একটা কারণে এত খারাপ, এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? তুমি বুঝতে পারছো না ঈশান, তোমার এত কাছে থেকেও আমার কাছে মনে হচ্ছে তুমি আমার থেকে 1000 মাইল দূরে। এমন করে ইগনোর কেন করতেছো? একটু কথা বলো না আমার সাথে। আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি? মানছি আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তি দিয়েছো না? আর কত শাস্তি দিবে? অন্তত এখন আর রাগ করে থেকো না প্লিজ। আমি তোমার উপর রাগ করিনি। এসব কথা বলে বারবার কেন পুরনো ঘটনা মনে করাতে চাইছো? আমি কি একবারও বলেছি তোমার উপর রাগ করে আছি? রাগ করে যদি থাকতাম তাহলে তোমার সাথে কথা বলতাম না, তাই না? না চাইলেও বলতে হয়, তাই না? কোথায় বাসায় গেলাম একবার, আমার সাথে একটু কথাও বলোনি। সবসময় বাইরে বাইরে থাকো, তাহলে বিয়ে করা কি খুব বেশি দরকার ছিল? এটা আমি না, তোমার জোরাজোরিতে করতে হয়েছে। তাহলে এখন কেন বলছো? তার জন্য আমি খুবই দুঃখিত। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তারপরেও আমার সাথে ভালোভাবে কথা বলো প্লিজ। সবসময় এমন চুপ করে থাকলে তাতে একটা মেয়ের কতটা খারাপ লাগতে পারে তুমি বুঝতে পারো না? বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি আমার সাথে একটু ভালোভাবে কথাও বলোনি। আমাকে কি তোমার পছন্দ না? তাহলে বিয়ের কথা কেন বলেছিলে সেই দিন? ঈশান মেয়েটার দিকে চুপচাপ তাকিয়ে রইল। লামহা চোখে পানি টলমল করছে। মেয়েটা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে বলতে লাগলো। লামহা অসহায় আর অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। দুই পরিবারের ভালোর জন্য আমি বিয়েটা করেছি, যেন কেউ মন খারাপ না করে, কষ্ট না পায়, সেই জন্য। আর আপুর কথাটা একবার ভেবেছ? আমাদের বিয়েতে আপু কতটা খুশি হয়েছিল। আমাকে জড়িয়ে ধরে বলেছে তার ভাইয়ের সাথে আমি ভালো থাকবো, অনেক ভালো থাকবো। বিয়ের পর থেকে তুমি শুধু আমাকে মানসিক যন্ত্রণাই দিয়ে যাচ্ছ। এর থেকে তো বিয়ে না করলেই হতো, সেটাই তো ভালো ছিল। তাহলে বিয়েটা কেন করেছিলে? আমি তোমাকে জোর করেছিলাম? তাছাড়া সবার ভালোর কথা বুঝে তুমি বিয়ে করে ফেললে, আমার কথা তো ভাবোনি। যদি তাই হতো তাহলে বিয়ে করতাম না। আর তুমি জোর করার পরেও কি আমি তোমাকে একটাবার বাধা দিয়েছি সেই দিন? আমি তোমাকে ভালোবাসি ঈশান, তুমি বুঝতে পারো না। 1 মাস তোমাকে নিয়ে ভেবেছি, আর পরে তোমার বিয়ের কথা শুনে কেন আমি নিজে থেকে বিয়ের কথা বললাম? তুমি একটা ছেলে হয়ে কেন বুঝতে চাইছো না? আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগছে না? কই, আমি তো আপনাকে কষ্ট দিচ্ছি না। তাহলে
এগুলো কি করতেছো? বারবার দূরে সরে যাচ্ছ, কথা বলছো না। হাজব্যান্ড ওয়াইফের সাথে ঠিকমতো কথা বলে না, তার কাছে আসে না, তাতে কি তার খারাপ লাগে না বলো? তাহলে তুমি আমাকে কি করতে বলছো? তুমি বুঝতে পারো না আমি কি চাই? বুঝেছি, সেদিন রাতের মতো আবার আমাকে কাছে চাও। আচ্ছা ঠিক আছে, তাই করছি। তার মাঝখানে ঈশান উঠে আসে, তারপর দরজাটা লাগিয়ে দেয়। মেয়েটা সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু বুঝে ওঠার আগে ঈশান এসে লামহার হাত ধরে টেনে কাছে এনে নিজের সাথে মেশালো, কোমর জড়িয়ে ধরে। লামহা ভাবতেও পারেনি ঈশান আজও রাগের মাথায় এরকম কিছু করবে। ছেলেটা কিছু করার আগে লামহা ওর শার্টের কলারে হাত রাখলো। ঈশান একটু অবাক হলো, ভাবলো অন্তত ছেলেটা এমন রুটলি কিছু করবে না। কিন্তু ওর ভাবনাটাকে ভুল করে দিয়ে ঈশানও ঠোঁটে আলতো করে কামড় দিল। সাথে সাথে লামহা ছেলেটার চুলগুলো শক্ত করে খামচে ধরে হাঁসফাঁস করতে লাগলো। ঈশান লামহার ঠোঁট ছেড়ে দিতেই মেয়েটা চোখ মেলে তাকাবে, তার আগেই ঈশান ওর গলায় আর ঘাড়ে নাক ডোবাবে। সাথে সাথে মেয়েটা আবারও চোখ জোড়া বন্ধ করে নেয়। ঈশানের চুলগুলো দু হাতে মুষ্টিবদ্ধ করে ধরল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তার মাঝে ঈশান মেয়েটার বুকের উপর থেকে আঁচলটা ফেলে দেয়, তারপর জোর করে লামহাকে বেডে নিয়ে যায়। যাই ইচ্ছে তাই করতে থাকে। মেয়েটাকে খুব রুটলি আদর করতে লাগে, যার জন্য লামহার কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও কখনো বুঝতে দেয়নি ওর কতটা কষ্ট হচ্ছে। এই আদরের মধ্যে লামহা কোনো প্রকার ভালোবাসা খুঁজেই পাচ্ছে না। লামহার চোখ দিয়ে পানি পড়ছে। ঈশান নিজের কাজে ব্যস্ত। ঘণ্টাখানেকের টর্চারের পর একটা সময় উঠে যায়। লামহা বেডের এক সাইডে বসে চাদরে নিজেকে মুড়িয়ে নিয়ে চোখের পানি ফেলতে থাকে। ঈশান ফ্রেশ হয়ে এসে দেখে মেয়েটা বসে আছে, তখনও বলতে লাগলো, কি হলো, তোমার শখ মেটেনি নাকি? আরও কিছু করতে হবে? আমি এমন করে ভালোবাসার কথা বলিনি ঈশান, এই ভালোবাসা আমার চাই না। এরকম জোর জবরদস্তি করে রুডলি ভাবে যেটা করলে তুমি সেটাকে শুধু চাহিদাই বলে। এর মধ্যে আমি কোনো ভালোবাসার স্পর্শ খুঁজে পাইনি। ঈশান, তুমি কি সেই দিনের সেই ছেলেটা যে কিনা আমাকে বিয়ে করতে চেয়েছিলে, যে যে বলেছিল আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়? আমি তাকে খুঁজে পাচ্ছি না। ঈশান, তুমি কেন এমন করতেছো আমার সাথে? তো তোমার কি চাই? এর থেকেও বেশি কিছু চাই নাকি রোজ রোজ চাই? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঈশান রাগের মাথায় কথাটা বলতেই লামহা মুখটা দুহাতে ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ যাবৎ কান্না করে ওয়াশরুমে চলে যায় মেয়েটা। এমন করে কাটতে লাগলো দিন। মাঝে কেটে গেছে 2টা মাস। এই 2টা মাসে ঈশান কতবার জোর করে লামহার কাছে এসেছে তা ঠিক নেই, তবে মেয়েটা ওকে আটকায়নি কখনো। লামহা চায়নি ঈশান ওর কাছে আসুক, এমন করে ওকে ভালোবাসুক। তবে কেন যে ছেলেটা এমন করে? লামার প্রতি রাতে কান্না করে। সেদিনের সেই ছেলেটা যাকে চায়নি তাকেই ভালোবেসে বিয়ে করলো, তবে তার ভালোবাসাটা পাচ্ছে না, শুধু চাহিদাটাই মেটাচ্ছে। এসব কাকে বলবে? যাকে ভালোবেসে বিয়ে করে এ বাড়িতে আসলো তাকে বোঝাতেও পারলো না যে কতটুকু ভালোবাসে। লামার ঈশানের আম্মু আব্বুর সামনে খুব হাসি খুশিই থাকে, তবে ঈশানকে যতবার ভালোবাসার কথা বলে ততবারই ছেলেটা জোর করে কাছে আসে আর বলে এটাই নাকি ওর ভালোবাসা। এই 2টা মাসেই লামা অনেকবার চেষ্টা করেছে ঈশানকে বোঝানোর, কিন্তু ছেলেটা বুঝতেই চায় না। এরই মাঝখানে ঈশান অফিসে যাওয়া শুরু করেছে আব্বুর জোর জবরদস্তিতে। ছেলেটা অফিসে যায়, আবার দুপুরের মধ্যে ফিরে আসে। ঈশানের যখন ইচ্ছে হয় লামহাকে জোর করে কাছে টেনে নেয়, তারপরও মেয়েটা মুখ বুঝেই সবটা সহ্য করে নেয়। ঈশান লামহাকে বলেছে যেন ভুলেও প্রেগনেন্ট না হয়। সেদিন ঈশানের কথার বিপরীতে লামহা বলেছিল, জোর করে কাছে আসতে পারে, আমার সাথে পুরুষত্ব দেখাতে পারে, আর বউ প্রেগনেন্ট হলে তাতে সমস্যা? আমি এখন বেবি নেওয়ার জন্য প্রস্তুত নই লামহা। তারপরও যদি কথার বাইরে যাও তাহলে এর ফল ভালো হবে না বলে দিলাম। আমি বলেছি এত তাড়াতাড়ি বেবি নিব না তো নিব না, যখন ইচ্ছা হবে তখন নিব। এখন চুপচাপ থাকবে। লামহা এরই মাঝে বাসায় যেতে ইচ্ছে করছিল, তাই ঈশান দিয়ে এসেছে। লামহা বাসায় নেই, তাই আম্মু কেমন মুখ কালো করে রেখেছে। ঈশান অফিস থেকে এসে দেখলো আম্মু মন খারাপ করে আছে। অন্যদিন হলে লামহা ঈশান বাসাতে ফিরতেই ছুটে আসতো, আজকে তার কিছুই হলো না। ঈশান ভেবেছিল মেয়েটা বিয়ের থেকে অফিসে দেখাশোনা করবে, বাইরে বাইরে ঘুরবে, তেমনটা কিছুই হয়নি। লামহা একদম বোনটার মতোই পাকা গৃহিণী হয়ে গেছে। বাসায় থাকলে এটা ওটা রান্না করবে, এই করবে সেই করবে,
আম্মুর সাথে গল্প করবে। ঈশানের কাপড় ধোয়া থেকে শুরু করে সবই করে। ঈশান বিয়ের কয়েকদিন রাগ করে না হয় লামহার সাথে বাজে বিহেভ করেছে, কিন্তু এখনও যে কেন এরকম করছে নিজেও জানে না। এখন কেমন জানি লাগে। মেয়েটা সেদিনের বলা কথাটা ভাবলেই বুকের ভিতর তোলপাড় শুরু করেছিল। পুরো একটা মাস ঈশানের মনে হয়েছে ও একটা যন্ত্রণার মধ্যে রয়েছে। আব্বু আম্মুর কাছ থেকে যে কত কথা শুনতে হয়েছে সেজন্য সেটা শুধু নিজেই জানে। ঈশান লামহাকে কখনো বলেনি সেদিন ওকে বিয়ে করাবে। কথাটা বলার পর আব্বু ওকে ঠিক কতটুকু কথা শুনিয়েছে, যার জন্য ছেলেটা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। তারপর আবার যখন মেয়েটা নিজে থেকেই বিয়েতে রাজি হলো তখন ওর খুশি হবার কথা ছিল, কিন্তু তাতেও হয়নি। উল্টো মেয়েটাকে কাছে পেয়ে জোর জবরদস্তি করেছে। ঈশান বাসায় এসে ফ্রেশ হয়ে রকিং চেয়ারে বসলো। বারবার মেয়েটার কান্নামাখা মুখটা ভেসে উঠেছে। ঈশান খেয়াল করে প্রতি রাতে ও ঘুমিয়ে গেলে লামহা চোখের পানি ফেলে। বলতে পারে না ওর বুকে ঘুমাবে। মেয়েটা কিছু একটা চাই। শারীরিক সুখটা তখনই পরিপূর্ণ আর তৃপ্তময় হয় যখন দুটো ভালোবাসার মানুষকে ভালোবেসেই স্পর্শ করে, কিন্তু সেটা যদি না হয় তাহলে সেই স্পর্শটা তিক্ততায় পরিণত হয়। লামহা বাসায় গিয়ে আব্বু আম্মু ভাইয়া ভাবির সাথে বেশ ভালোভাবেই সময় কাটালেও অন্যদিকে ঈশানের কাছে কেমন জানি পুরো বাসাটাই ফাঁকা ফাঁকা লাগছিল। সন্ধ্যার মুখে বাসা থেকে বেরোবে ঠিক তখনই আম্মু বলতে লাগলো, কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে। কেন? দুদিন হলো বৌমা বাসায় নেই। তোমার কি এখনো মনে হচ্ছে না ওকে বাসায় আনা দরকার? তোমার না হয় ওকে প্রয়োজন নেই, কিন্তু আমি বাসায় একা একা থাকলে আমার ভালো লাগছে না। এক মেয়েকে ওদের বাসায় পাঠিয়েছি, আরেকজন এই বাসায় আসার পর তাকে মেয়ে হিসেবে ভালোবাসতে আরম্ভ করেছি। তুমি ওকে বাসায় নিয়ে আসো। আমি এত কিছু জানতে চাই না। তুমি এক্ষুনি গিয়ে বৌমাকে নিয়ে আসবে, আর যদি তা না হয় রাতটা থেকে তারপর বাসায় আসবে কাল। আম্মু জোড়াজুড়িতে বাইক নিয়ে বেরিয়ে পড়ল ঈশান। তারপর ঈশানের বাসার সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আপুকে কল করতে লাগলো। আপু কলটা রিসিভ করছে না। শেষের লামহাকে কয়েকবার কল করতে মেয়েটা দৌড়ে আসে। কলিং বেল দেওয়ার আগেই যখনই দরজা খুলে দিল খেয়াল করলো ঈশান দাঁড়িয়ে আছে। ছেলেটার দু হাত ভর্তি মিষ্টি আর ফলমূল আর কিছু শপিং ব্যাগ। এগুলো দেখে লামহা খানিকটা খুশি হলো। তাড়াহুড়ো করে ওর হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলতে লাগলো, তুমি না আসবে একটাবার আমাকে বলবে না? আমি আরও ভাবলাম তুমি নিতেই আসবে না। আমি কাল আব্বুকে বলবো যেন আমাকে এসে নিয়ে যায়। কেন? আমি আগে আসলে কি করতে? আজব তো, এটা তোমার শ্বশুরবাড়ি না? শ্বশুরবাড়ি আসবে, কিছু রান্না করতে হবে না তোমার জন্য? এখন কথা না বলে ভেতরে চলো। আমার হাতগুলো লেগে এসেছে। এগুলো নাও, বাসায় যেতে হবে এক্ষুনি। এরই মাঝে বোন এসে দাঁড়ালো। তারপর ঈশান বোনকে দেখে এগিয়ে যেতেই বোন এসে কপালে চুমু দিলে ঈশান আপুকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, এতদিন আর চেষ্টা করেও আনা যায়নি, আর যেই না বউ 2 দিনে এসেছে কিনা তাতেই বউকে নিতে এসেছিস, তাই না? বোনের কথা তো ভুলেই গেছিস। আমি আসতে চাইনি আপু, আম্মু জোর করে পাঠালো। আর তার নাকি বৌমাকে ছাড়া ভালো লাগছে না, তাই। ভাবি তোমার ভাইকে বোঝাও তো, আজকে কোথাও যাওয়া হচ্ছে না, কয়েকটা দিন থেকে তারপরে বাসায় যাবে। আমি ওর জন্য নাস্তার ব্যবস্থা করছি। ঈশান খেয়াল করলো গোলাপি কালারের শাড়িতে মেয়েটাকে আজকে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে। বিয়ের প্রথম দিন 2-3 দিন বাদেই ঈশান বলেছিল, যার জন্য মেয়েটা এখন প্রতিদিনই শাড়ি পরে। 2 হাত ভর্তি চুড়ি, হালকা লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, সব মিলিয়ে যেন একদম রাজকুমারী। ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। লামহা ছুলে যেতেই বোন ওকে খোঁচা মেরে বলতে লাগলো, আসতে না আসতেই শুরু হয়ে গেল বউকে দেখা। রাতে অনেক দেখতে পাবি, এখন গিয়ে ফ্রেশ হ। আর আমি কি কি যেন শুনলাম, সেগুলো নিয়ে তোর সাথে কথা আছে। ঈশান শুকনো একটা ঢোক গিলল আর ভাবতে লাগলো, লামহা কি তাহলে সব কথা বলে দিল? ঈশান ফ্রেশ হয়ে আসলো, দেখলো শ্বশুর শাশুড়ি আর দুলা ভাই ডাইনিংয়ে বসে আছে। ঈশান এসে কুশল বিনিময় করে বসতেই ওর খবরাখবর নিতে লাগলো। 2 দিনের জন্য বেড়াতে এসেছো, এত কাজ করতে হবে না ননদিনী। এবার বসো তোমার হাজবেন্ডের পাশে, বসে দেখো কি লাগে না লাগে, দরকার হলে ওকে খাইয়ে দাও।
ঈশান বোনের দিকে চোখ গরম করে তাকালো। খাওয়া দাওয়া শেষ করে ছেলেটা শ্বশুর শাশুড়ির সাথে কথা বলল। রাতে আর বাসায় যাওয়া হলো না। ভাবলো কাল দুপুরের দিকে বেরিয়ে পড়বে। সকালে সকালে বেরোনো যাবে না, তার উপর কাল ছুটির দিন, তাই হয়তো যেতেও দিবে না। ঈশান রুমে এসে বেডে শুতেই মেয়েটা এসে কেমন যেন ঈশানের দিকে তাকিয়ে আছে। লামা ঈশানের হাতের উপর একটা হাত রাখতে ঈশান ওকে হাতের দিকে তাকালো। এবার লামা একটু মুচকি হেসে বলতে লাগলো, আসতে যখন চেয়েছিলাম তখন বললে যা চলে যাও, তাতে তোমার নাকি কিছুই না। এখন এসেছে বলে মিস করছিলে আমায়? কেন তোমাকে মিস করতে হবে কেন? আমার কতগুলো গার্লফ্রেন্ড, তাদের থাকতে আমি তোমাকে কেন মিস করব? সোজা কথা সোজাভাবে উত্তর দিলেই তো হয়। বলতে পারো না যে মিস করছিলে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি মিস করছিলে না, কিন্তু আমি খুব মিস করছিলাম ঈশান। লামহার মুখের দিকে তাকালে মেয়েটার দিকে এগিয়ে এসে নিজে থেকে 2 হাতে জড়িয়ে ধরতেই যখন চোখ মিলে তাকালো তখন লামহা বলতে লাগলো, আজকে কিন্তু আমাকে সরিয়ে দিতে পারবে না। আমার খুব ইচ্ছে করছে তোমার বুকে ঘুমাতে। বিয়ের পর থেকে এই অবধি কখনো আমাকে বুকে নিয়ে তুমি ঘুমাওনি। যখন তোমার আমাকে কাছে পেতে ইচ্ছে করে তখনই কাছে আসো, তারপর তোমার কাজ হয়ে গেলে আমার দিকে তুমি ফিরেও আর তাকাও না। আমার আমার খারাপ লাগে কি না, কষ্ট হয় কি না সেটা একটাবার জিজ্ঞেসও করো না, অন্তত আজকের মতো দাও ঈশান। লামহার কথাতে ঈশানের কেমন যেন খারাপ লাগলো, তাই নিজেই মেয়েটাকে জায়গা করে দিতেই লামহার বুকের সাথে মিশে গেল। মেয়েটা কথা বলতে বলতে একটা সময় বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ঈশান ওকে 2 হাতে জড়িয়ে নেয়, মাথার চুলের ভাঁজে অজান্তেই চুমু খায়। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখে মেয়েটা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান উঠতে চাইলেও যখন ছাড়িয়ে নিতে গেল তখন মেয়েটা ওকে আরেকটু শক্ত করে উঠে জড়িয়ে ধরে আর বুকের মাঝে মুখ গুজে দেয়। তারপর আপু এসে ডেকে দিতেই দুজনে উঠে ফ্রেশ হয়, শ্বশুরের সাথে নাস্তা করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একদম বিকেলের দিকে বের হয়। লামা ঈশানের পিছনে বসে আছে, 2 হাতে ওকে শক্ত করে জড়িয়ে রেখেছে ছেলেটাকে আর পিঠে মাথা ঠেকিয়ে রেখেছে। লামাকে নিজের বাসায় আসতেই আম্মু ওর সাথে হাজারটা কথা বলল। মেয়েটাকে আম্মু জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ঈশান ভেবেছিল ওই বদমেজাজি মেয়েটা ওর সাথে থাকতে পারবে কিনা, আর আজকে সেই এত স্বাভাবিক হয়ে গেছে। যাই হোক, এমন করে কেটে গেছে আরও 15টা দিন। এই 15টা দিন অফিসের রেগুলার গেছে, তবে দুপুরের পর ফিরে আসে ছেলেটা। দুপুরের পর আবার আব্বু অফিসে যায়। ঈশান প্রতিনিয়ত খেয়াল করে ও যখন বাসায় আসে দেখে লামা হয় বেডে শুয়ে আর আনমনে কিছু একটা ভাবছে, আর না হলে চোখে জল ফেলছে। সেদিন রাতের ঘটনা। লামা অনেক কথা কাটাকাটি করেছে ঈশান ওকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য। ঈশান কোনো কথা বলল না, চুপ করেছিল। তখন মেয়েটা বলতে লাগলো, তুমি শুধু চাহিদার জন্যই আমার কাছে আসতে পারো, তাহলে এরকম সম্পর্কের কি দরকার ছিল? এসব যদি আমার আব্বু আম্মুর কাছে বলি তাহলে ওরা কতটা কষ্ট পাবে ভেবেছ? আমি যদি শাশুড়ি আম্মুর কাছে বলি তাহলে সে কতটা খারাপ ভাববে তোমাকে একটাবার ভাবতে পারছো? কিন্তু না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি শুধু নীরবে শুয়ে যাচ্ছি, শুধু তোমার মুখ থেকে ভালোবাসি কথা শোনার জন্য। কিন্তু তুমি তো প্রকাশ করবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, হয়তো তুমি আমাকে ভালোবাসার কথা বলবে, আমি ফিল করবো। যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসবে ততক্ষণ তোমার কাছে আসবো না, নাহলে জোর করে তুমি আর আমার কাছে আসতে পারবে না। সবেমাত্র বাইরে থেকে এসেছি, এসে ফালতু কথা বলো না, চুপচাপ নিচে যাও আর ডিনার তৈরি করো, আমি আসছি। লামহা আর কিছু বলতে গেলে ঈশান চোখ গরম করলো। তারপরও মেয়েটা কিছুই বলতে চাইলে ঈশান একটা ফুলদানি ছুঁড়ে ফেলতেই মেয়েটা চুপচাপ নিচে চলে যায়। লামহা জানে না ঈশান এত মিসবিহেভ কেন করে, তবে সহজে ভালোবাসার মানুষকে পেয়ে গেছে বলে কি। পরদিন সকালে ঈশান খেয়াল করলো লামহা ঘুম থেকে উঠেছে, তবে ডাইনিংয়ে যায়নি, শুয়ে আছে। ঈশান জিজ্ঞেস করলো কি হয়েছে। লামহা কোনো কথা বলল না। আম্মুকে জিজ্ঞেস করতে বলল শরীর খারাপ লাগছে। ঈশান তেমন কিছু বলল না। তারপর মেয়েটার কপালে হাত দিতেই লামহা হাত সরিয়ে দিল। ডক্টর ডাকবে কিনা জিজ্ঞেস করলো, কোনো কথাও বলল না মেয়েটা। তারপর দুপুরের দিকে ঈশান অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় আসলো, ভাবলো মেয়েটা অসুস্থ কিনা। এরই মাঝখানে ঈশান ফ্রেশ হয়ে আসতেই দেখলো লামহা কারোর সাথে কথা বলছে। ঈশানকে দেখেই ও বলতে লাগলো,
ভাবি আমি অনেক ট্রাই করেছি, কিন্তু তোমার তোমার ভাই আমাকে ভালোবাসে না, সবসময় শুধু জোর করেই আমার কাছে আসে। বিশেষ করে আমি চেয়েছিলাম যে দুই পরিবারের সম্পর্কটা সুন্দর থাকুক। আমি চাইনি তোমার পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক নষ্ট হোক, আর তোমার ভাইয়ের যেন আমাদের বাসায় যাওয়াটাও বন্ধ না হয়। আমি দেখেছিলাম তোমার ভাই যখন আমাদের বাসায় থেকে যাওয়া বন্ধ করে দিল, তখন তোমাদের সবার কথা চিন্তা করে ওকে নিয়ে আমি ভাবতাম। তারপর কখন যে তাকে ভালোবেসে ফেলে আমি জানি না, কিন্তু ও এখনও আমার উপরে রাগ করেই আছে। তোমার কি মনে হয় আমি এতটাই অন্যায় করেছি যে তোমার ভাই আমাকে যার জন্য ভালোবাসতে পারছে না? আমার কি এতটাই অন্যায় হয়েছে ভাবি, বলো? তোমার ভাই আমাকে একটুও ভালোবাসো না? আমি আর এখানে থাকবো না ভাবি, আমি বাসায় চলে আসবো আজকে। ওর কাছে থেকে যদি ওর ভালোবাসাটাই না পাই, শুধু জোর জবরদস্তি করে ও শুধু আমার কাছে আসে, তাহলে আমার এইরকম কিছুই চাই না ভাবি। বাসায় আমাকে কেউ অ্যাকসেপ্ট না করলেও আমি বাইরে চলে যাব, আমি আর এখানে থাকবো না ভাবি। লামহা কান্না করে কথাগুলো বলতে লাগলো। এবার ঈশান এসে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতেই ওপাশ থেকে বোন কিছু বলতে গেলে তার আগেই ঈশান কলটা কেটে দিল। এবার লামহা একটা ব্যাগ নিয়ে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জোর করে আমার মুখটা বন্ধ করতে পারবে না ঈশান, আমি আর এখানে থাকবো না। আমি আম্মুকে বলে একটু বাদেই চলে যাব। তবে তোমাকে আজকে শেষ একটা কথা বলে যেতে চাই। আমার খুব বেশি ভুল কী ছিল জানো তো? তোমাকে বিয়ে করাটা। যদি তাই না হতো, সেদিন রাগ করেছিলাম, আগের মতো যদি রাগ করেই থাকতাম তাহলে সেটাই ভালো হতো। দুই পরিবারের মনোমালিন্য থাকলে কিছুটা তোমার বোন আমার সাথে কথা বলতো না, সেটাই ভালো হতো। দুদিন বাদে অন্য কোথাও বিয়ে করে নিয়ে চলে যেতাম। তুমি আমাকে না পেতে আর না আমি তোমাকে ভালোবাসি সেটা বুঝতে পারতাম, তাহলে সারা জীবনটা অপূর্ণ থেকে যেত। তারপরে আমাকে এরকম তোমার কাছ থেকে কষ্ট ভোগ করতে হতো না। ঈশান আমি চলে যাবো, আমি থাকবো না তোমার সাথে। আমি কোনো আশায় থাকবো বলতে পারো? তুমি আমাকে একটু ভালোবাসো না? ঈশান ফ্যাল করে তাকিয়ে রইল লামহার দিকে। মেয়ে কান্না করেই যাচ্ছে, তারপরও ওর কাছে আসলো না। তারপর মেয়েটা এক প্রকার জেদ নিয়ে যখনই রুম থেকে বের হতে যাবে, ঈশান তখনই ওর হাতটা ধরে ফেলে। লামহা হাতে জোর করে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না। পিছন ফিরে দেখলো ঈশান ওর দিকে তাকিয়ে আছে। তারপর যখনই হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে ওর হাত ছাড়ানোর চেষ্টা করলো, লামা কাছে আসতে চাইল না। জোর করে হাত ছাড়িয়ে নিয়ে আবারও যখন দরজার দিকে যাবে, ঈশান দৌড়ে এসে ওকে জাপটে পিছন থেকে জড়িয়ে ধরে। তারপর পেটের উপর দু হাত রেখে স্লাইড করতে আরম্ভ করলো। তারপরও লামহা জোর জবরদস্তি করতে লাগলো আর কান্না করতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য। কিন্তু ঈশান কোনো কিছুতেই আটকাতে পারছে না। মেয়েটা ওকে জোর করে ছেড়ে দিয়ে চাইছে, তখন ঈশান ওর ঘাড়ে গলায় নাক ডুবিয়ে অনেকগুলো চুমু খেলো। লামহা কান্না করতে করতে বলছে, ছাড়ো আমাকে, তুমি আমাকে একটু ভালোবাসো না? আমি থাকবো না তোমার কাছে। যে আমায় ভালোবাসে না, জোর করে শুধু নিজের অধিকার ফলায়, তার কাছে থাকার থেকে সারা জীবন একাই থাকাই ভালো। ঈশান লামহার ঘাড়ে আর গলায় ডিপলি কিস করতে লাগলো। একটু বাদেই মেয়েটা শান্ত হয়ে গেল, তবে এখনও ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান এবার লামহার কানের কাছে আলতো করে মুখ নিয়ে কানে লতিতে চুমু খেয়ে একটু কামড় দিয়ে বলল, সরি জান পাখি, আমি তো তোমায় ভালোবাসি, বলো নিজে থেকে বেশি ভালোবাসি সোনা। আর কখনো কষ্ট দিব না বেবি। দেখি তাকাও আমার দিকে জানটা। লামহা নিজেই জোর জবরদস্তি করতে লাগলো নিজেকে ছাড়াতে, আর ঈশান ওকে ঘোরানোর চেষ্টা করতে লাগলো। একটু সময় ঈশান মেয়েটাকে জোর করে নিজের দিকে ঘুরিয়ে এবার সামনে থেকে ঘাড়ে আর গলায় চুমু দিল। তারপর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে বুকে মুখ গুজে দিয়ে কিস করতে লাগলো। শেষে লামহা আর থাকতে না পেরে ঈশানের চুলগুলো শক্ত করে খামচে ধরল। ঈশানের আজকের করা স্পর্শে লামহা বুঝতে পারছে এর মধ্যে কোনো তিক্ততা নেই। ঈশান বেডে আসে, তারপর লামহাকে কোলের মধ্যে নিয়ে এক হাতে কোমর জড়িয়ে ধরে কিস করতে থাকে। ঈশান আজকে পুরো যত্ন সহকারে মেয়েটাকে আদর করতে লাগলো, আদরে পুরো ভরিয়ে দিতে লাগলো মেয়েটাকে। লামহা ঈশানকে শক্ত করে ধরে রাখলো। আমি তোমাকে ছাড়া মরে যাবো ঈশান। তুমি কেন বুঝতে পারো না? আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি বেবি। আমি জানি তো সোনা, সেই জন্য তোমাকে যেতে দিব না।
আমি বলতাম খুব তাড়াতাড়ি। দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কত ভালোবাসো। সরি বেবি। লামা ঈশানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠছে। ঈশান মেয়েটাকে বেডে শুইয়ে দিতে, এই যে ভাইয়ারা, আপুরা, এরপর যেটা হবে সেটা ওদের মাঝেই থাক। এখন ভালোবাসার ঝড় তুফান হয়ে যাবে। দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।